আচ্ছা, আজকে আমাদের সেমিকন্ডাক্টর ফিজিক্সের বোধহয় থার্ড লেকচার। তো যারা আগের লেকচারগুলো দেখেনি তারা কিন্তু বুঝতে পারবে না। খুব কেয়ারফুলি আগেকার লেকচারগুলো দেখতে হবে, খাতায় রেগুলারলি নোট করতে হবে, প্রচুর প্রশ্ন মাথায় জাগবে, সেগুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করতে হবে, তবেই আজকের লেকচারটা বোঝা যাবে। আর আজকে সকাল থেকে নেটওয়ার্কের একটু ডিস্টার্ব ছিল, সকালবেলাতেই নেটের স্পিড একটু কম ছিল। তো যারা লাইভে থাকবে তাদের কাছে আমি বলবো যে অন্তত নেটওয়ার্ক যদি খুব খারাপ হয় তাহলে তো আমি বেশি দূর কন্টিনিউ করতে পারবো না। তো একটু কমেন্ট করার জন্য তারা জানাই। বেশ, তো আমরা এখনও পর্যন্ত যেগুলো পড়েছি, কী পড়েছি একটু দেখি, তারপরে সবাই মোটামুটি চলে এলে আমি নতুন জিনিস শুরু করব। সেমিকন্ডাক্টর পড়ছি আমরা। সেমিকন্ডাক্টর প্রথম দিন পড়েছি ব্যান্ড থিওরি। ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মাঝে একটা গ্যাপ থাকে যেটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ। দিস ইজ দ্য ভ্যালেন্স ব্যান্ড, দিস ইজ দ্য কন্ডাকশন ব্যান্ড, অ্যান্ড দিস গ্যাপ ইজ কল দ্য ব্যান্ড গ্যাপ, ইজি। তো সিলিকন একটা স্পেশাল টাইপ অফ মেটেরিয়াল। সিলিকন, জার্মেনিয়াম যে ধরনের পদার্থ, তাতে কী হয়, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা কম যথেষ্ট। তো কত সেটা, অর্ডার অফ 1.11 ইভি, 1.12 ইভি, এরকম একটা। তো অল্প বিস্তর এনার্জি দিলেই আমাদের কিছু বাইরে থেকে সাপ্লাই করলে, ইনসুলেটারের ক্ষেত্রে সেটা সম্ভব নয়, কারণ ইনসুলেটারের ক্ষেত্রে দিস ব্যান্ড গ্যাপ ইজ গ্রেটার দ্যান 6 ইলেকট্রন ভোল্ট অর গ্রেটার দ্যান 3 or 4 ইলেকট্রন ভোল্ট, এরকম ব্যান্ড গ্যাপের মানটা বেশি। সুতরাং রুম টেম্পারেচার থেকে অনেক অনেক বেশি এনার্জি আমাকে দিতে হবে, তবে ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আমি ফ্রি হিসেবে পাবো। তো সেটা সিলিকন, জার্মেনিয়ামের ক্ষেত্রে অল্প দিলেই হয়ে যায়। তার জন্য সিলিকন আর জার্মেনিয়ামের জন্যই সেমিকন্ডাক্টর ফিজিক্স দেখেছি। তারপরে কন্ডাক্টিভিটি বের করেছিলাম। তারপরে আমরা যেটা দেখলাম যে এদের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখলাম, যেটা মোস্ট ভাইটাল একটা ইম্পর্ট্যান্ট জিনিস। সেটা ছিল, যদি একটা পিএন জাংশন বানালাম আমরা, পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর, তো একটা পি টাইপ সাবস্ট্রেট নিলাম আমরা। তারপরে সাবস্ট্রেটের একদিক থেকে আমরা এন টাইপ ডোপ করতে শুরু করেছি। তো একদিকে পি সাইড, একদিকে এন সাইড তৈরি হয়েছে। তো ইট ইজ পি টাইপ, দিস ইজ এন টাইপ। আর এখানে ডিপ্লেশন রিজিয়ান তৈরি হয়েছিল একটা। এটা যেহেতু এন টাইপ, এখানে পজিটিভ ইমোবাইল আয়ন থাকবে, এখানে নেগেটিভ ইমোবাইল আয়ন এরকম থাকবে। আর এটা পি টাইপ, মানে এখানে প্রচুর হোল আছে, লার্জ নাম্বার অফ হোল। আর এখানে প্রচুর ইলেকট্রন আছে, এখানেও ইমোবাইল আয়ন আছে, প্লাস এগুলো আছে, এখানে মাইনাস। আর এটা যেহেতু এন টাইপ, তাই 2-4টে মাইনরিটি হোল এখানে থাকবে। আর এটা যেহেতু পি টাইপ, তাই 2-4টে মাইনরিটি ইলেকট্রন এখানে থাকবে। সো দিস ইজ দ্য কমপ্লিট পিকচার অফ পি টাইপ অ্যান্ড এন টাইপ, মানে পি এন জাংশন। দিস ইজ কল দ্য জাংশন। জাংশনের এপাশ একটা এরকম একটা, দুদিকে সাইডটা নিউট্রাল, পুরো পি টাইপ সাইড যেটা সেটা নিউট্রাল। আবার এইদিকে এন টাইপ সাইড যেটা, সেটা সিলিকনের সাথে, এটা এন টাইপ সাইড, এটা ফসফরাস। আর যদি এই সিলিকনের সাথে যদি এদিকে অ্যালুমিনিয়াম বা বোরন কিছুটা ড্রপ করি, ত্রিযোজি মৌল ড্রপ করি, তাহলে এটাও নিউট্রাল, এই সাইডটাও পুরো নিউট্রাল। এখন নিউট্রালই আছে, এটা পরস্পর এটা একটা পি টাইপ মেটেরিয়াল নিউট্রাল, এটা একটা নিউট্রাল। সুতরাং এই যে জায়গাগুলো, এইগুলোকে নিয়ে কোনো প্রশ্নই নেই, দে আর অল নিউট্রাল। এখানে যদি ছোট্ট একটা ভলিউম এলিমেন্ট আমি বের করে দিই এরকম করে, তাহলে দিস ইজ নিউট্রাল। নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ হোলস, নাম্বার অফ নেগেটিভ ইমোবাইল আয়ন, দে আর অল ইকুয়াল। তো দিস ইজ নিউট্রাল, দিস ইজ নিউট্রাল। এখানে দেখে মনে হচ্ছে কিছু মাইনাস চার্জ, কিছু প্লাস চার্জ জমা হয়েছে, কিন্তু সেরকম না। এখানে কেন এরকম হয়েছে, কারণ এদিক থেকে কিছু ইলেকট্রন ছুটে এসে এখানে হোলগুলোকে রিকম্বাইন করেছে, বা এদিক হোলগুলো ছুটে গিয়ে ইলেকট্রনকে রিকম্বাইন করেছে। তো যাই হোক না কেন, ডিউরিং এভরি রিকম্বিনেশন একটা করে ইলেকট্রন আর একটা করে হোল ধ্বংস হবে। সুতরাং ইকুয়াল পেয়ার অফ চার্জ নষ্ট হচ্ছে, যে মাইনাস প্লাস, দে আর রিকম্বাইনিং ইচ আদার। সুতরাং কেউ একটা এখানে মাইনাস হয়ে গেল, এখানে পজিটিভ হয়ে গেলো, এমনটা ভাবার দরকার নেই যে এখানে তাহলে এই সাইডটা কেন নিউট্রাল, এটা কেন নিউট্রাল, এরকম প্রশ্ন আসবেই না। ঠিক আছে, এরকম প্রশ্ন আসারই উচিতই নয়, কারণ একটা ইলেকট্রন একটা হোলকে নষ্ট করেছে, সুতরাং দুটো চার্জ একসাথে নষ্ট হচ্ছে, প্লাস অ্যান্ড মাইনাস। তো নিউট্রাল ছিল, এখন নিউট্রাল হবে, শুধু চার্জ ডেন্সিটিটা পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে একটা ইলেকট্রন যদি এদিকে সরে আসে, তাহলে এইটুকু জায়গায় প্লাস চার্জ হবে, আর সেই ইলেকট্রনটা যদি এপাশে চলে আসে, তাহলে এটা আমাদের এই জায়গাটা নেগেটিভ হয়ে যাবে। টোটাল মেটেরিয়াল ইজ নিউট্রাল। তো জাস্ট এইটুকু জায়গার মধ্যে এই ঘটনাটা হয়েছে। তো চার্জ ডেন্সিটি তৈরি হয়েছে, তার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, ই। আর এই যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ড ফার্দার রিকম্বিনেশনকে বন্ধ করে দেবে। এখানে এটা দেখতে পাচ্ছি আমাদের, যদি আমরা এনার্জি ডায়াগ্রাম আঁকি এরকমভাবে, এনার্জি ডায়াগ্রাম আঁকি, তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা পি টাইপ, এটা এন টাইপ। এন টাইপের দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড এই দিকে বরাবর, তার মানে ওইদিকে পোটেনশিয়াল হাই, এইদিকে পোটেনশিয়াল লো।
হাই পোটেনশিয়াল আর লো পোটেনশিয়াল। তো যদি পোটেনশিয়াল ড্র করি তাহলে এখানে তো ইলেকট্রিক ফিল্ড নেই, ইলেকট্রিক ফিল্ড নেই মানে বিভব কম। এন্ড সাইডে আমি যাবো, এন্টারে যাবো, তো কী করতে হচ্ছে আমাকে পোটেনশিয়াল এই পি টাইপের রেসপেক্টে এন টাইপের পোটেনশিয়ালের মানটা হাই। আর আমরা কাজ করবো সব কিছু ইলেকট্রনই, আমরা যতই হোল বলি বলি, কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট কন্ডাক্ট করে কারা? হোল, ইলেকট্রন। অ্যান্ড হোল ইজ অলসো দ্য deficiency of electron. This current is also due to the electron but in the valence band. ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কারেন্ট ক্যারি করলে আমরা বলি হোল কারেন্ট ক্যারি করছে। তো আমরা সব কিছু ইলেকট্রন দিয়ে বিবেচনা করবো। তার জন্য কি পোটেনশিয়াল থিওরি থেকে এনার্জি থিওরিটা বেশি ইম্পর্টেন্ট। তো আমরা ইলেকট্রনিক এনার্জি দিয়ে যখন এটাকে রিপ্লেস করলাম তখন দেখলাম যে ইলেকট্রনের এনার্জি যেটা ইউ, ইট ইজ মাইনাস অফ ই ইন্টু ভি। ইলেকট্রনের চার্জ নেগেটিভ, সুতরাং এটা ফ্লিপ করে দাও। ইন ইউনিট অফ ভোল্ট, ইট ইজ দ্য ইউনিট অফ ভোল্ট। তো ভোল্ট এককে এটা ড্র করেছি, এটা এইদিকে এক্স ডিস্টেন্স ম্যাটার, এই টোটালটা আমরা রাখছি। তো এটা ডিস্টেন্স, এখানে ছিলাম x=0, সাপোজ x বাড়ছে বা এটা x=0 বলতে পারি, তো নেগেটিভ এক্স পজিটিভ এক্স বলতে পারি। তো এটা সামো মাইক্রোমিটার অর্ডারে, যেমন আমাদের ডিপ্লেশন রিজিয়ন যেমন হবে সেই মাইক্রোমিটার অর্ডারে ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়। তো এটা এক্স, আর দিস ইজ দ্য উইথ, ফিজিক্যাল উইথ অফ দ্য ডিপ্লেশন রিজিয়ন, ফিজিক্যাল উইথ। আর এই পোটেনশিয়াল ডিফারেন্সটা বলা হয় পোটেনশিয়াল হাইট। আর এটাকে এনার্জিতে রিপ্লেস করে দিলাম, তখন আমরা দেখতে পেলাম যে সেটা একটা এরকম, তারপরে এরকম 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 এনার্জি দিয়ে রিপ্লেস করলাম। তো এটা ইনস্ট্যান্ট এরকম তৈরি হয়নি। এটা যদি একটা এনার্জি ডায়াগ্রাম বলি, তাহলে একটা পি সাইডের এনার্জি দ্যাট ইজ হাই, তখন এখানে যে ইলেকট্রনগুলো আছে তাদের এনার্জি মাইনরিটি ইলেকট্রন, পি টাইপে মাইনরিটি ইলেকট্রন থাকে, তারা কন্ডাকশন ব্যান্ডে থাকে, তাদের ভ্যালেন্স ব্যান্ড কোথাও এরকম, কোথাও একটা ভ্যালেন্স ব্যান্ড, এখানে এইরকম, এখানে একটা এর ভ্যালেন্স ব্যান্ড, এখানে কন্ডাকশন ব্যান্ড, দিস ইজ দ্য কন্ডাকশন ব্যান্ড। তো এটা পি টাইপের মেটেরিয়াল, এটাকে আমরা লিফট করেছি, একটু ওপরে উঠিয়েছি। কেন উঠিয়েছি? কারণ পোটেনশিয়াল দেখতে পাচ্ছি কম, দ্যাট মিনস এনার্জি বেশি। তো এখানে কিছু ইলেকট্রন আছে, এখানে প্রচুর লার্জ নাম্বার অফ হোলস আর দেয়ার, এখানে প্রচুর হোল আছে, এখানে প্রচুর ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন আছে এরকম, কারণ এটা এনটাইপ সেমিকন্ডাক্টর। আর এখানে অল্প বিস্তর হোল আছে। তো আর বাকি সব ফাঁকা জায়গা, কোয়ান্টাম স্টেট প্রচুর ফাঁকা, এখানে প্রচুর কোয়ান্টাম স্টেট অ্যাভেলেবেল, এখানে প্রচুর কোয়ান্টাম স্টেট অ্যাভেলেবেল, এখানে প্রচুর কোয়ান্টাম স্টেট অ্যাভেলেবেল, এগুলো সব ফাঁকা জায়গা, যেগুলোতে ইলেকট্রন হোল নেই সেগুলো ফাঁকা জায়গা। তো ঠিক এরকম আমরা এখন দেখতে পাচ্ছি যখন মেটেরিয়াল তৈরি হয়েছিল তখন কী ছিল, যখন এন টাইপ সেমিকন্ডাক্টর পি টাইপ সেমিকন্ডাক্টর যখন ছিল, তখন দুদিকে পোটেনশিয়ালটা সঙ্গে সঙ্গে তৈরি হয়নি। তখন এরকম এনার্জি লেভেল গ্রাফটা যেটা সেটা এরকম, এটা ছিল একটা কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড পি টাইপের, ওইদিকে এন টাইপের কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড এরকম। এখানে লার্জ নাম্বার অফ ইলেকট্রনস, এখানে দু একটা ইলেকট্রন, এখানে লার্জ নাম্বার অফ হোল, এখানে দু একটা হোল, এই কেস। এবার কি এই মেটেরিয়াল যখন বানানো হচ্ছে তখন কী হচ্ছে, ইলেকট্রনের গ্রেডিয়েন্ট, ইলেকট্রনের নাম্বার অফ ইলেকট্রনস এখানে প্রচুর বেশি, আর এইদিকে প্রচুর অ্যাভেলেবেল কোয়ান্টাম স্টেট। তো দেখতে পাচ্ছি ইলেকট্রন এইদিকে ছুটে চলে আসবে, এইদিকে হোলগুলো দেখতে পাচ্ছি প্রচুর হোল এখানে আছে পি টাইপ সাইড, তো তারা এইদিক বরাবর চলে যাবে, তাদের এনার্জি লেভেলই অনেক কোয়ান্টাম স্টেট এখানেও আছে, তাদের সেম এনার্জি লেভেল, এর যে এনার্জি লেভেল সেম ইলেকট্রন ভোল্ট এনার্জি লেভেল। তো এই যে কারেন্টটা, এই যে ইলেকট্রন এই দিক বরাবর ছুটে আসছে, তার মানে ইলেকট্রনের গতির বিপরীতে একটা কারেন্ট পাই, সেটাকে বলি ডিফিউশন কারেন্ট, আই ডিফিউশন। আবার হোলগুলো এইদিকে যাচ্ছে, হোলের গতির দিকে একটা কারেন্ট পাবো, দিস ইজ অলসো দ্য ডিফিউশন কারেন্ট। এটাও গ্রেডিয়েন্ট মানে ইলেকট্রনের বা হোলের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে দুদিকে সমান সমান নেই, কেউ বেশি কেউ কম, যেটা ব্যাপন ক্রিয়া বলি আমরা। তো হোলগুলো এইদিকে ছুটে যাবে, তার জন্য একটা কারেন্ট, তো একটা নিট কারেন্ট আমরা পাবো এই দিক বরাবর, পি থেকে এন, মনে রাখতে হবে পি থেকে এন, পি টু এন মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য একটা হিউজ কারেন্ট আমরা পেতে পারি। পরে ভোল্টেজ লাগালে আরও এই কারেন্টটা বাড়বে। ইনিশিয়ালি যখন মেটেরিয়াল বানাচ্ছি তখন একটা কারেন্ট প্রচুর চার্জ ক্যারিয়ার ছুটে আসার চেষ্টা করছে, কিন্তু সবাই ছুটে এসে রিকম্বাইন করে সবাই যে এরকম মেটেরিয়াল মানে করে দেবে সেটা হবে না, সেটা ফার্দার রিকমেন্ডেশনকে ইলেকট্রিক ফিল্ড বন্ধ করে দিচ্ছে। কীভাবে? কিছুক্ষণ হতে হতেই এই লেভেলটা ওপরে শিফট করছে, দুজনেই চেঞ্জ হচ্ছে, এ মাইনাস এ প্লাস এমন হতে পারে, মানে এটা প্লাস এটা মাইনাস দুজনেই। আমি একটাকে ফিক্সড রাখছি, আমি বলছি যে উইথ রেসপেক্ট টু দ্য লেভেল অফ এন টাইপ সেমিকন্ডাক্টর ইট ইজ কেপ্ট ইট ফিক্সড, দেন পি টাইপ সাইডকে আমি স্লাইডলি ওপরে মুভ করাচ্ছি, কারণ এর এনার্জি এবার আস্তে আস্তে বাড়ছে, পোটেনশিয়াল কমছে, দ্যাট মিনস এনার্জি বাড়ছে, এটা গ্র্যাজুয়ালি এরকম হচ্ছে। তো একটা স্টেজ চলে এসছে যখন ইলেকট্রনগুলো আর এখানে যেতে পারবে না, এখানে পেরোতে পারবে না, কারণ তাকে এবার এনার্জি দিতে হবে, তবে সে এখানে যেতে পারবে। ঠিক আছে, তো কারেন্ট হবে না, এখান থেকে পেরিয়ে এই দিক বরাবর যদি আসে তো তবেই কারেন্ট পাবো, এইদিকে আসবে, সার্কিট কমপ্লিট করবে, তবে কারেন্ট পাবো। ইনিশিয়ালি যদি তার জুড়েও দিই আমি, তাহলে কি হচ্ছে, ফার্দার রিকমেন্ডেশন বন্ধ হয়ে যাচ্ছে। সিমিলারলি হোলগুলো যেতে পারছে না, হোলগুলো দেখতে পাচ্ছি তারা উপরে শিফট করে গেছে, এখানে থাকলে ভালো, অ্যাভেলেবেল স্টেট প্রচুর, কিন্তু এখানে যখন শিফট হয়ে গেছে তখন হোলগুলোর এখানে ধাক্কা মারছে, তারা আর যাওয়ার কোনো জায়গা নেই। তো এটা ক্লাসিক্যাল লেভেলে দিস ইজ ফরবিডেন,
ক্লাসিক্যাল লেভেল বলতে বোঝায় যে ইলেকট্রনের নিজস্ব এনার্জি যদি তার ব্যারিয়ারের থেকে বাধার থেকে কম হয়, মানে এটা যদি আমার দেওয়াল হয় আর আমি যদি এখান থেকে লাফ দিই 2-4 বার, সাপোজ একটা পিঁপড়ে লাফ দেওয়ার চেষ্টা করছে এখান থেকে, ওইটাকে এক লাফে বোর্ডটাকে ক্রস করবে, ওই পাশে যাবে, তা সেটা তার পক্ষে সম্ভব নয়। মানে পিঁপড়ে যে ইনিশিয়াল এনার্জি, সেই এনার্জি নিয়ে সেই এত বড় একটা ব্যারিয়ারকে লাফিয়ে ওই পাশে যাওয়ার সামর্থ্যতা নেই। যখন ইলেকট্রন থার্মাল এনার্জি র্যান্ডামলি ছড়াছড়ি করছে, তাদের সেই থার্মাল এনার্জিটা সাফিসিয়েন্ট নয় যে সে এই যে এতটা হাইট ক্রস করে ওখানে নিয়ে যাবে। ক্লাসিক্যালি দিস রিজিয়ন ইজ ফরবিডেন, সুতরাং ইলেকট্রন এখানে থাকবে, এখানেই থেকে যাবে। কোয়ান্টাম মেকানিক্যালি দেয়ার আর সাম টানেলিং, এখানে কিছু ইলেকট্রনের ওয়েভ নেচার থাকে, তো সামহাও দেয়ার ইজ সাম টানেলিং, কিছু ইলেকট্রনকে এখানে পাওয়ার সম্ভাবনা থাকে এখানে, যদিও তার হচ্ছে পোটেনশিয়ালটা অনেক বেশি, এনার্জি অনেক বেশি লাগবে, কিন্তু দেয়ার আর সাম প্রবাবিলিটি টু ফাইন্ড দ্য ইলেকট্রন অ্যাট দ্যাট স্টেজ। এরকম হয় বলেই সূর্যের মধ্যে নিউক্লিয়ার ফিউশন এই বিক্রিয়াগুলো হচ্ছে। সবার এনার্জি যে প্রচুর বেশি তা না, নিউক্লিয়াস ভেদ করার জন্যে, নিউক্লিয় সংযোজন করার জন্য যে ইলেকট্রনিক এনার্জি অনেক হাই তা নয়, কিন্তু কোয়ান্টাম থিওরি অনুসারে কিছু প্রবাবিলিটি থাকে যাতে এনার্জি কম হওয়া সত্ত্বেও তারা ভেদ করে যেতে পারে, তো সেটা প্রপারলি কোয়ান্টাম থিওরি। ক্লাসিক্যাল থিওরিতে এসেছি আমরা, ক্লাসিক্যাল থিওরিতে এই ইলেকট্রন এখানে আর যাওয়ার ক্ষমতা নেই। আমাদের বাড়িতে এখানে 3টে প্রশ্ন ছিল, তাহলে ইনিশিয়ালি মেটেরিয়াল করতে করতে আমি একটা কিছু কারেন্ট পেয়ে যাব আমরা। আচ্ছা, কি এখানে কমেন্ট করেছে একজন, দেখি স্যার বলছি আপনি উইকে একদিন করে আসুন। আচ্ছা বেশ, পরে আসছি। তো যেটা বলছিলাম আমরা যে একটা কারেন্ট, এই যে দুটো কারেন্ট, সেই কারেন্টের যোগফল হিসাবে একটা আই ডিফিউশন হওয়া উচিত। এখন আমি যদি এটা একটা এলইডি লাগিয়ে দিই এখানে, তাহলে এলইডি কি গ্লো করবে? এটা ছিল প্রশ্ন আমাদের। তো অনেক কিছু প্রশ্ন ছিল আমাদের যে এলইডি কি গ্লো করবে, তো অ্যান্সার হচ্ছে নো। কেন নো সেটা আসছি পরে। 2 নম্বর প্রশ্ন ছিল যে এখানে যে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়েছে পি টাইপ আর এন টাইপ সাইডের মধ্যে, তো এখানে সামহাও কিছু পজিটিভ চার্জ জমা হয়েছে, কিছু নেগেটিভ চার্জ জমা হয়েছে, তো আমি এই ভোল্টেজটা মাপতে চাইছি। আমি একটা ভোল্টমিটার নিয়ে এসেছি, ভোল্টমিটার নিয়ে এসছে, এখানে মেটালিক কন্ট্যাক্ট করা আছে, এখানে মেটালিক কন্ট্যাক্ট করা আছে, আমি দুদিকে ঠেকাবো মাল্টিমিটার দিয়ে, এখানে একবার ঠেকাবো, এখানে, তারপরে একবার এখানে ঠেকাবো, এদিক বরাবর এই জায়গায় ঠেকাবো, দিয়ে আমি দেখবো যে সেটা 0.7 ভোল্ট আসছে কিনা। সিলিকনের ক্ষেত্রে মোটামুটি 0.67 ভোল্ট এরকম হয়, 0.3 জার্মেনিয়ামের ক্ষেত্রে এরকম ভ্যালু আছে, বই থেকে দেখে নেবে। তো এই যে 0.7 ভোল্ট বা 3 ভোল্ট এই ভ্যালু এখানে আসছে কিনা আমরা দেখব। তো সেটাকে মাপতে পারবো ভোল্টমিটারের সাহায্যে? দিস অ্যান্সার ইজ অলসো নো। ঠিক আছে, আর কিছু প্রশ্ন দিয়েছিলাম কিনা, আরেকটা প্রশ্ন দিয়েছিলাম কি মনে পড়ছে না আমার। হ্যাঁ, তো আরেকটা প্রশ্ন দিয়েছিলাম যে এই যে ব্যারিয়ার তৈরি হয়েছে, এটা একটা ভোল্টেজের মতো, নেগেটিভ পজিটিভ, সো দেয়ার আর সাম ব্যারিয়ার পোটেনশিয়াল, দ্যাট ইজ ভিবি। পোটেনশিয়াল ইজ ভিবি, ব্যারিয়ার ভোল্টেজ। এখানে এই ভোল্টেজের জন্য কি কোনো এলইডি গ্লো করবে? যদি আমার কাছে একটা ভোল্টেজ থাকে, ব্যাটারি থাকে, তাহলে আমরা জানি একটা এলইডি লাগিয়ে দিলে তা গ্লো করে এখানে। তো এখানেও তো কিছু 0.7 ভোল্ট 0.3 ভোল্ট তৈরি হয়েছে, তার জন্য কি গ্লো করবে? সো দিস অ্যান্সার ইজ অলসো নো। এবার কেন নো সেইটা বোঝার জন্য আমাদের আরেকটু থিওরি পড়তে হবে, যেটাকে বলা হয় আর কি ঘটনা ঘটতে পারে, সেটা আমরা দেখবো, তাহলেই বুঝতে পারবে অ্যান্সারগুলো কী। তো এখানে আমরা এখনও পর্যন্ত যা যা কথা বলেছি, ডিফিউশন কারেন্টের কথা বলেছি, যে টোটাল ডিফিউশন কারেন্ট, এই কারেন্টের ডিরেকশন মনে রাখতে হবে P2N অ্যান্ড ইট ইজ আই ডিফিউশন কারেন্ট মনে রাখতে হবে। P2N ডিফিউশন কারেন্ট, মেজরিটি চার্জ ফ্লো করছে, সুতরাং একটা কারেন্ট পাওয়ার কথা। একটু একটু করে কারেন্ট পাচ্ছে, এমনটা নয় যে সব মেজরিটি চার্জ ক্যারিয়ারের সংখ্যা প্রচুর বেশি, তাহলে সবাই ছুটে চলে গেছে, হিউজ কারেন্ট, এরকম ভাবার দরকার নেই। জাস্ট তারা একটা দুটো করে যাওয়ার চেষ্টা করছে, আর একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হচ্ছে, এরকম এরকম, এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, এরকম। তো আর এই এরকম, দিস ইজ দ্য ডিপ্লেশন উইথ, এটা ফিজিক্যাল উইথ। এটা এখন এখানে ইলেকট্রন আছে, এখানে মেজরিটি ইলেকট্রন আছে, লার্জ নাম্বার অফ ইলেকট্রনস আর দেয়ার, এখানে লার্জ নাম্বার অফ ইলেকট্রন বিকজ ইট ইজ এন টাইপ অ্যান্ড দেয়ার ফিউ নাম্বারস অফ হোলস আর দেয়ার, এখানে লার্জ নাম্বার অফ হোলস আর দেয়ার, প্রচুর হোল আছে এই জায়গায়, বিকজ ইট ইজ পি টাইপে ভ্যালেন্স ব্যান্ডে হোল থাকে, আর কন্ডাকশন ব্যান্ডে ভেরি ফিউ নাম্বার অফ ইলেকট্রন আর দেয়ার, এরকম কেস। তো এটা তো খুব আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে ইলেকট্রন, এই এন টাইপ সাইডের মেজরিটি ইলেকট্রন এরা আর এখানে আসতে পারবে না, কিন্তু ওই যে পি টাইপ সাইডের যে ইলেকট্রন, মাইনরিটি ইলেকট্রন সংখ্যায় কম, তাদের ক্ষেত্রে কী হবে? তো তাদের ক্ষেত্রে তো প্রচুর অ্যাভেলেবল কোয়ান্টাম স্টেট, এইদিকে তাদের তো এনার্জি হাই, পি টাইপ সাইডের থেকে এন টাইপ সাইডের থেকে পি টাইপ সাইডের এনার্জি বেশি, এখানে এনার্জি বেশি। সো এই ইলেকট্রনগুলো কিন্তু আরামসে এখানে অনেক কোয়ান্টাম স্টেট ফাঁকা পাবে, তারা কিন্তু যেতে পারবে। আবার এখানে দেখতে পাচ্ছি যে এই যে এই দিক বরাবর যে এই যে হোল, সেই এই যে এই হোলটা এখানে যেতে পারছে না, এখানে যেতে পারছে না, এখানে যেতে পারছে না, এরকম যেতে পারছে না, কিন্তু এখানে যে
এন টাইপ সাইডে যারা হোল তাদের তো ভ্যালেন্স ব্যান্ড নিচে নেমে এসছে, তো তারা এখানে যে অল্প বিস্তর হোল আছে তারা কিন্তু এখানে অ্যাভেলেবেল কোয়ান্টাম স্টেট পাবে। তো কিছু অল্প বিস্তর হোলও এই দিক বরাবর ছুটে আসবে। এবং কেন ছুটে আসবে? এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড একটা আছে, এন থেকে পি এর দিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। তো এই ডিপ্রেশন রিজনের কাছাকাছি ঘুরঘুর করছে যারা, মানে যাদের এনার্জি খুব বেশি, এই ইলেকট্রনের এনার্জি যারা বেশি, তারা যদি একবার ডিপ্রেশন রিজনের কাছাকাছি থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড তাকে নিজের দিকে ড্রিফট করে নেবে। কারণ আমরা জানি ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে যেতে পছন্দ করে, আর হোল ইলেকট্রিক ফিল্ডের দিকে যেতে পছন্দ করে। তো এই ইলেকট্রিক ফিল্ড একে বাধা দেবে, কারণ এই ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের দিকে যেতে পারবে না। ইলেকট্রনের ওপর যে ফোর্স, ইট ইজ মাইনাস ই ইন্টু ই। তো ইলেকট্রিক ফিল্ড যেদিকে, ফোর্স তার উল্টো দিকে ইলেকট্রনের ক্ষেত্রে। সুতরাং এই ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের দিকে যাওয়ার কোনো চান্সই নেই, সুতরাং ব্যারিয়ার তৈরি হয়ে গেছে, সে আর যেতে পারবে না। কিন্তু এই ইলেকট্রন, এ তো এই পাশে আছে, সে তো ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে যেতে পারে। তো তার যদি কাইনেটিক এনার্জি বেশি হয়, তাহলে যেগুলো হাই কাইনেটিক এনার্জি, যত নিচের দিকে থাকবে তাদের কাইনেটিক এনার্জি কম, যত উপর দিকে থাকবে তাদের কাইনেটিক এনার্জি বেশি। তো যাদের কাইনেটিক এনার্জি হাই, ইলেকট্রিক ফিল্ড তারা রিপ্লেসের রিজনে ছোটাছুটি করছে, তো সামহাও ইলেকট্রিক ফিল্ড যদি রিপ্লেসের রিজনে সামান্য ঘেঁষে তারা থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটাকে ড্রিফট করে নেবে, নিজের দিকে টেনে নেবে। তাহলে এইদিকে যদি ইলেকট্রন এইদিকে যায়, তাহলে ইলেকট্রনের এই গতির জন্য একটা কারেন্ট পাবো, দ্যাট ইজ কল দ্য আই ইলেকট্রন অ্যান্ড ড্রিফট। ড্রিফট কারেন্ট আমরা কেন পাই? ইলেকট্রিক ফিল্ডের জন্য পাই। ডিফিউশন কারেন্ট কেন পাই? গ্রেডিয়েন্টের জন্য পাই। দুদিকে যদি কনসেন্ট্রেশন সমান না থাকে তাহলে ডিফিউশন, ওখানে ব্যাটারি ফ্যাটারি কোনো ভূমিকা নেই, ওখানে দুদিকে চার্জের সমান ভ্যালু করার জন্য তারা ছোটাছুটি করবে, ব্যালেন্স করার চেষ্টা করবে। আর এখানে তা নয়, এখানে ইলেকট্রিক ফিল্ড তাকে সোয়েপ্ট করে নিচ্ছে এই দিক বরাবর। তাই এখানে ইলেকট্রিক ফিল্ড আছে এইদিকে, তো এখানে কিছু হোল আছে, তাদের এইদিকে কোয়ান্টাম স্টেট ফাঁকা আছে, তারা এদিকে অ্যাভেলেবেল জায়গা প্রচুর, তো তারা এদিকে আসতে পারে। ইলেকট্রিক ফিল্ড তাকে, যদি তার এনার্জি বেশি হয়, হোলগুলোর এনার্জি যদি বেশি হয় এদিক বরাবর, হোলস এনার্জি এইদিকে বাড়ে, তো তারা এই দিক বরাবর আসবে। তো এখানেও আমরা একটা কারেন্ট পাবো, কোন দিক বরাবর পাবো? ইলেকট্রন যদি এইদিকে যায় তাহলে ইলেকট্রনের গতির বিপরীতে কারেন্ট পাবো, এই দিকে কারেন্ট পাবো, তার মানে এই দিকে কারেন্ট পাবো। আর এখানে হোলগুলো এইদিকে যাচ্ছে, তাহলে হোলের গতির দিকে কারেন্ট পাবো, দ্যাট ইজ এইদিকে আবার একটা কারেন্ট পাবো। দিস ইজ আই হোল ডিউ টু ড্রিফট, বা ড্রিফট কারেন্ট ডিউ টু হোল, দুটোও বলতে পারি আমরা। তাহলে টোটাল কারেন্ট কোন দিকে? টোটাল কারেন্ট এই দিক বরাবর, এই দিক বরাবর আই ড্রিফট। দেখতে পাচ্ছি এবার এই দিকে কারেন্ট, মানে এন টু পি, এন টু পি, এন টু পি। তাহলে এই যে কারেন্টটা, এই কারেন্টটাকে বলা হয় ড্রিফট কারেন্ট। তো যখন পোটেনশিয়াল তৈরি হচ্ছে, যখন ডিফিউশন কারেন্ট চলছে, তখনই কিন্তু ব্যারিয়ার তৈরি হচ্ছে, আস্তে আস্তে ব্যারিয়ার তৈরি হচ্ছে, সেটা মাইক্রোসেকেন্ড হোক, অ্যাটমিক স্কেল হোক, যাই হবে হোক না কেন, সেই সময়ের মধ্যে কিন্তু ব্যারিয়ার তৈরি হচ্ছে। আর যখনই ব্যারিয়ার তৈরি হচ্ছে তখন মাইনরিটি চার্জ ক্যারিয়ারও কিন্তু ফ্লো হবে এদিক বরাবর। সেটা কোন দিকে? এন টু পি। মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলো কোন দিকে ডিফিউশন কারেন্ট করছিল? পি টু এন। তাহলে দুটো উল্টো দিকে। তাহলে ইনিশিয়াল যখন মেটেরিয়াল তৈরি হচ্ছে তখন একটা এইদিকে কারেন্ট, দিস ইজ আই ডিফিউশন, আর একটা এইদিকে কারেন্ট, ইট ইজ আই ড্রিফট। অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম দিস টু কারেন্টস আর ইকুয়াল। কিছু ইলেকট্রন এইদিকে গেল, কিছু ইলেকট্রন এইদিকে গেল, এখানে মনে হতে পারে প্রচুর ইলেকট্রন আছে, তাহলে অনেক ইলেকট্রন চলে এলো, তা না, কারণ ব্যারিয়ার তাকে বাধা দিচ্ছে। কিছু ইলেকট্রন অল্প বিস্তর ইলেকট্রন এদিকে এলো, এদিকেও কিছু অল্প বিস্তর ইলেকট্রন ওইদিকে যাবে। তো অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থায় আই ড্রিফট বা আই ডিফিউশন ইজ ইকুয়াল টু আই ড্রিফট। সো নো কারেন্ট ইন PN junction, নো কারেন্ট ইন PN জাংশন। কোনো অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম জাস্ট একটা মেটেরিয়াল তৈরি হচ্ছে, জাস্ট আমি এক্সটার্নাল কোনো সোর্স বা এক্সটার্নাল কোনো ব্যাটারি লাগাইনি, তো এরকম জাস্ট একটা এরকম মেটেরিয়াল, তো PN জাংশন তৈরি হয়েছে। তো তার মানে এই নয় যে ব্যারিয়ার পোটেনশিয়াল তৈরি হয়েছে বলে, ব্যারিয়ার পোটেনশিয়াল তৈরি হয়েছে মানে একটা ভোল্টেজ তৈরি হয়ে গেছে। একটা ভোল্টেজ হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু কারেন্ট নেই। কারেন্টটাকে থামানোর জন্য ভোল্টেজ তৈরি হয়েছে, এই ভোল্টেজের জন্য কারেন্ট তৈরি হবে না। কারেন্টটাকে থামানোর জন্য এই যে ইলেকট্রন যাচ্ছিল ডিফিউশন কারেন্ট, সেই কারেন্টটাকে থামাচ্ছে এই ইলেকট্রনগুলোকে পার করে করে, তার জন্য একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়েছে। সেই ভোল্টেজ ডিফারেন্স ফার্দার রিকম্বিনেশন কমাচ্ছে অ্যান্ড ডিফিউশন কারেন্টকে ব্যালেন্স করছে উইথ দ্য ড্রিফট কারেন্ট। তার মানে কি? তার মানে আমি যদি এটা একটা তার দিয়ে জুড়ে দিই এই মেটেরিয়ালকে, একটা যদি এখানে মেটালিক কন্ট্যাক্ট করেছি, এখানে মেটালিক কন্ট্যাক্ট করেছি, তাহলে আমি যদি একটা ভোল্ট মিটার এখানে লাগিয়ে দিই, আচ্ছা আমি যদি একটা এলইডি লাগাই, জাস্ট প্রথম একটা এলইডি লাগিয়ে দিলাম এই জায়গায়, তাহলে এলইডি গ্লো করবে না, কারণ কোনো কারেন্টই নেই। অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম যখন মেটেরিয়াল তৈরি হচ্ছে, একটা করে ড্রিফট, একটা করে ডিফিউশন, একটা করে ড্রিফট, একটা করে ডিফিউশন, অ্যান্ড দিস ইজ ইকুইভ্যালেন্ট জিরো কারেন্ট। যে কোনো মেটেরিয়ালে ইলেকট্রন মুভ করছে, কোথাও ইলেকট্রন বসে নেই, থার্মালি ইলেকট্রন মুভ করছে। এটা যদি একটা লোহা হয়, তো তার মধ্যে কিছু ফ্রি ইলেকট্রন আছে, তারা র্যান্ডামলি ছোটাছুটি করছে, কিন্তু র্যান্ডাম ছোটাছুটি করার জন্য কোনো রেজাল্ট পাবো না আমরা। তুমি যদি একটা লোহাকে একটা এলইডি জুড়ে দাও চারপাশে, তাহলে কোনো গ্লো করবে না, কারণ ইলেকট্রন কি ছুটছে না? নিশ্চয়ই ছুটছে, যেহেতু এটা মেটাল।
তাতে কি কারেন্ট পায় না। কেন পায় না? কারণ ইলেকট্রন এখানে একই দিকে ছুটছে না, র্যান্ডাম দিকে ছুটছে। আর র্যান্ডাম ডিরেকশানে ছোটা মানে নিট কারেন্ট ইজ জিরো। ক্রসিং একটা যদি একটা সারফেস কনসিডার করি আমরা, তাহলে ইউনিট ক্রস সেকশনের মধ্যে বা একটা নির্দিষ্ট ক্রস সেকশনের মধ্যে কী পরিমাণ ইলেকট্রন এই দিকে যাচ্ছে, কী পরিমাণ ইলেকট্রন এই দিকে যাচ্ছে যদি দেখি, তাহলে দেখবো দিস ইজ দ্য সেম ভ্যালু। সো নিট কারেন্ট ইজ জিরো, তার জন্য কোনো এলইডি গ্লো করবে না। এখানেও তাই, ডিফিউশন কারেন্ট ড্রিফট কারেন্ট সাইমালটেনিয়াসলি চলছে। ডিফিউশন কারেন্ট চলছে, সঙ্গে সঙ্গে ড্রিফট কারেন্টও চলছে, কারণ ব্যারিয়ারও তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো সেই সময়ের মধ্যে নিট কারেন্ট ইজ জিরো, দ্যাটস ওয়াই এলইডি গ্লো করবে না। যদি গ্লো করতো তাহলে মেটেরিয়াল হিট হতো, গরম হতো, তো এক্সটার্নাল কোনো কুলিংয়ের দরকার ছিল, আমার এক্সটার্নাল এজেন্টের দরকার ছিল ঠান্ডা করার জন্য। তো একটা বাজার থেকে একটা মেটেরিয়াল কিনে আনলাম, একটা ডায়োড ফায়ার কিছু কিনে নিয়ে এলাম, দিয়ে তার দিয়ে জুড়ে দিলাম, তাহলে কারেন্ট চলতে শুরু করেছে, সেটা নিশ্চয়ই হবে না। তো এটা একটা ইনবিল্ট ব্যাটারি। দিস ব্যাটারি ইজ কল, দিস ভোল্টেজ ইজ কল ইনবিল্ট অটোমেটিক, BUILT, ইনবিল্ট ব্যারিয়ার। ইনবিল্ট ব্যারিয়ার বলা হয় এটাকে। তো এই ব্যারিয়ারটাকে ভোল্টমিটারের সাহায্যে মাপতে পারবো? এলইডিতে গ্রো করবে না, বিকজ কারেন্ট ইজ জিরো। ভোল্টমিটারের সাহায্যে মাপতে পারবো? যদি ভোল্টমিটারের সাহায্যে মাপি তাহলে তো কারেন্ট ফ্লো করতে হবে। একটা ভোল্টমিটার যদি আমরা একটা মেটেরিয়ালের দুপাশে যদি একটা ভোল্টমিটারে লাগিয়ে দিই, তাহলে ভোল্টমিটারের কাঁটা বুঝবে কী করে যে আমাকে ভোল্টেজ মাপতে হবে? তার মানে কিছু কারেন্ট তার মধ্যে দিয়ে তো ফ্লো করতে হবে, মেটেরিয়ালের মধ্যে দিয়ে। তো কোনো কারেন্টই নেই, কোনো কারেন্টই নেই সার্কিটে। তার মানে কি? তার মানে ভোল্টেজ তো আছে, তারপরে ভোল্টেজটা সামহাও কেউ ব্যালেন্স করেছে। ভোল্টেজ তো আছে। একটা মেটেরিয়াল যদি আমার এরকম পিএন জাংশন এরকম যদি হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে দেয়ার আর সাম ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দিস টু। সুতরাং আমি যদি এই জায়গায় যদি আমি যদি একটা ভোল্টমিটার লাগাই, দিস ভোল্টমিটার গিভস ইউ জিরো রিডিং। তো কেন জিরো রিডিং দেবে? এখানে তো ভোল্টেজ ডিফারেন্স আছে, তাহলে সে মাপতে পারছে না। তো একটা কারণ এইটা, এই যে কোনো কারেন্ট ফ্লো করছে না, সুতরাং এই ব্যারিয়ার ভোল্টেজটা তৈরি হয়েছে কারেন্টটাকে স্টপ করার জন্য। তাহলে ভোল্টেজ ইজ সামহাউ ব্যালেন্সড বাই দ্য আদার ভোল্টেজ। এই যে ভোল্টেজটা ব্যারিয়ার ভোল্টেজ ভিবি, দিস ভোল্টেজ, এই ভোল্টেজটা তৈরি হয়েছে কেন? কি বললাম? ডিফিউশন কারেন্ট, ড্রিফট কারেন্ট দুটোকে ব্যালেন্স করার জন্য, যাতে করে আর কোনো ডিফিউশন ড্রিফট না হয়, নিট কারেন্ট জিরো করার জন্য ভোল্টেজটা তৈরি হয়েছে। তাহলে এই ভোল্টেজ যদি রিডিং জিরো দেয়, তাহলে এই ভোল্টেজটাকেও কেউ ব্যালেন্স করেছে জিরো রিডিং দেওয়ার জন্য। তো তারা কারা? মেটালিক কন্ট্যাক্টস। হেয়ার ইজ এ মেটালিক কন্ট্যাক্ট, হেয়ার ইজ এ মেটালিক কন্ট্যাক্ট। তো মেটালিক সেমিকন্ডাক্টর অ্যান্ড মেটাল, এই যে এই রিজিয়নে একটা ভোল্টেজ ড্রপ থাকে। আমরা যখন একটা মেটেরিয়াল জাম্প করছি, সব সেমিকন্ডাক্টর তো কনস্ট্যান্ট পোটেনশিয়াল, এখানে নেগেটিভ পোটেনশিয়াল, সব নেগেটিভ পোটেনশিয়াল, এখানে পজিটিভ, সব পজিটিভ। কিন্তু যখন সেমিকন্ডাক্টর থেকে মেটালে জাম্প করবো, তখন দেয়ার ইজ এ পোটেনশিয়াল ড্রপ। মেটাল সেমিকন্ডাক্টর পোটেনশিয়াল জাংশন। সো ইফ দিস পোটেনশিয়াল ইজ V1, দিস পোটেনশিয়াল ইজ V2, দেন অল আর ব্যালেন্সড। টোটাল যদি যোগ করে দাও, তাহলে VB ইজ ব্যালেন্সড বাই V1 প্লাস V2। এর যা ভ্যালু, এই দুটো পোটেনশিয়াল যে ডিফারেন্স, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে এই ভ্যালুর ইকুয়াল অ্যান্ড অপোজিট। সো গিভস ইউ দ্য জিরো রিডিং। তাহলে কী অ্যান্সার পেলাম আমরা? দেখলাম এলইডি গ্লো করবে না, বিকজ দ্যার ইজ নো নিট কারেন্ট। ডিফিউশন কারেন্ট আছে, ড্রিফট কারেন্ট আছে, তো নিট কারেন্ট ইজ জিরো, দ্যাটস ওয়াই এলইডি গ্লো করবে না। আর ব্যারিয়ার ভোল্টেজ ভোল্টমিটারের সাহায্যে মাপতে পারি না, কারণ দিস ব্যারিয়ার ভোল্টেজ ইজ ব্যালেন্সড বাই দ্য কন্ট্যাক্ট পোটেনশিয়াল। দিস পোটেনশিয়াল ইজ কল্ড কন্ট্যাক্ট potential between metal semiconductor junction, মেটাল সেমিকন্ডাক্টর কন্ট্যাক্ট বা মেটাল সেমিকন্ডাক্টর জাংশন, যেটা সেই কন্ট্যাক্ট ভোল্টেজ দ্বারা ইট ইজ ব্যালেন্সড। আর এই ভোল্টেজ দ্বারা কি কোনো এলইডি গ্লো হবে? তো সেটা সেম কোশ্চেন। এই ভোল্টেজ দ্বারা কোনো এলইডি গ্লো হবে না, কারণ কোনো কারেন্ট নেই। ভোল্টেজ তৈরি হয়েছে কারেন্টটাকে জিরো করার জন্য, তো কোনো কারেন্ট তৈরি হবে না, মানে কোনো এলইডি গ্লো হবে না। তো দুজন চেষ্টা করেছিল অ্যান্সারটা দেওয়ার, মাত্র দুজন। তো তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। অ্যান্সার ভুল হতে পারে, কিন্তু চেষ্টাটার জন্য অবশ্যই তাদের কৃতিত্ব পাওয়া উচিত, আর বাকিরা চেষ্টাও করেনি। বেশ, নেক্সট হচ্ছে আমাদের এই যে পিএন জাংশনটা পড়লাম আমরা, পিএন জাংশন, এটা একটা আলাদা সিম্বল আছে। সিম্বল কীরকম সিম্বল সেটা? এটাকে আমরা ডায়োড হিসাবে ব্যবহার করি। দিস ফেনোমেনা ইজ ইউজড অ্যাজ এ পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োড, এটাই হচ্ছে একটা পিএন জাংশন ডায়োড। তারপরে এটাকে নিয়ে আমরা বিভিন্ন রকমভাবে ইউজ করবো। তো এটা পি টাইপ। এটা সিম্বলটা কেমন? এরকম একটা ত্রিভুজের মতো, এরকম, যার এই দিকটা পি, এই দিকটা এন, আর একটা এরকম দাগ। দ্য সিম্বল অফ পিএন জাংশন ডায়োড। এরকম স্ট্রাকচার আমরা বারবার দেবো না। পি টাইপ মানে হোল, এন টাইপ মানে ইলেকট্রন, আর এখানে এনে ইলেকট্রন আছে, সুতরাং এখানে পজিটিভ হবে, নিউট্রাল হতে হবে। আর এটা যদি পজিটিভ হয়, এখানে নেগেটিভ হতে হবে, নিউট্রাল হতে হবে। তো পি আর এন
এইটার হচ্ছে সিম্বল হচ্ছে এটা এরকম তীর চিহ্ন দিলে এই দিকটা পি সাইড, এই দিকটা এন সাইড, এটা বোঝায়। তো যদি আর কোনো কিছু না থাকে তাহলে বুঝতে হবে যে এটা একটা ডায়োড, এটা পিএন জাংশন ডায়োড, ইট ইজ অ্যাট দ্য স্টেজ অফ ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থায় এটিকে রাখা হয়েছে, এখানে তার ফাঁস জুড়ে দিলে তুমি কিছুই পাবে না। এখন এটা দেখতে কেমন, এটা যদি বাজারে কিনতে যাই তাহলে এটা এরকম এরকম দেখতে, এরকম এরকম। আমি জানি না এটা লাইভে দেখা যাচ্ছে কি না, ভিডিওটা খুব ছোট হয়তো, এরকম একটু বড় করে দেখায়, এই যে এবার বোধহয় একটু দেখা যাচ্ছে, হ্যাঁ এইরকম দেখতে। যদি কালার দেখি আমরা, খুব বেশি দামও হয় না, ডায়োডের দামও কম। তো এটা সিম্বল হচ্ছে, এটা দেখতে হচ্ছে এরকম। তো এটা আমাদের সিম্বল থাকে, সে দেখে আমরা পি সাইড এন সাইড বুঝতে পারি। তো বাজারে কিনতে গেলে তুমি এরকম স্ট্রাকচার পাবে না, এরকম স্ট্রাকচার পাবে। এর ভেতরে ওই সেমিকন্ডাক্টর পিএন জাংশন ডায়োড ভরা আছে। এটাকে আমরা ভ্যারাইটিসভাবে ইউজ করতে পারি। ইকুইলিব্রিয়ামে দেখলাম জিরো কারেন্ট, নেট কারেন্ট ইজ জিরো। আর আমার দরকার কারেন্ট। কোনো মেটেরিয়াল, কোনো ইলেকট্রনিক সেমিকন্ডাক্টর যদি আমাকে ইউজ করতে হয়, কম্পিউটারে হোক, এলইডিতে হোক, বা আমাদের ক্যালকুলেটারে হোক, সোলার সেলে হোক, যাই হোক, আমরা যদি সেমিকন্ডাক্টর ইউজ করি তাহলে কারেন্ট যেতে হবে, কারেন্ট জিরো হলে হবে না। তার মানে এরকম যে স্ট্রাকচার ছিল, এরকম স্ট্রাকচার, এই যে মেজরিটি ইলেকট্রন, তাদেরকে এখানে আসতে হবে। মাইনরিটির জন্য যে সব কিছু তা না, মাইনরিটির সংখ্যাটা কম, তো এই ইলেকট্রনকে সাফিসিয়েন্ট এনার্জি দিয়ে এখানে তুলতে হবে। তো তার জন্য আমরা কী করি, আমরা পিএন জাংশন ডায়োডকে বায়াস করি। বায়াসিং, হোয়াট ডাজ ইট মিন বাই বায়াসিং? বায়াসিং মানে হচ্ছে বাইরে থেকে ভোল্টেজ দেওয়া। পি টাইপ সাইডের এনার্জি আমরা দেখলাম, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি পোটেনশিয়াল কম পি টাইপ সাইডের, এন টাইপ সাইডের পোটেনশিয়াল বেশি। তো আমরা কী করব, আমরা পোটেনশিয়ালের যে এনার্জি ডায়াগ্রাম যেটা, সেটা আমরা জানি যে এর যে এনার্জি ডায়াগ্রাম সেটা হচ্ছে পি টাইপ সাইডের এনার্জি কম, এন টাইপ সাইডের এনার্জি বেশি, পি টাইপ সাইডের এনার্জি বেশি, এন টাইপ সাইডের ইলেকট্রনিক এনার্জি কম, এরকম কেস। তো আমাকে কী করতে হবে, আমাকে এই কেসটাতে আমরা দু রকম বায়াসিং করব। এক ধরনের বায়াসিং বলা হয় ফরওয়ার্ড বায়াসিং বা সম্মুখ বায়াস। আর এক রকম বায়াস, এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড বা রিভার্স বায়াস। ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স বায়াস বা বিপরীত বায়াস। এরকম ফরওয়ার্ড আর রিভার্স বায়াসের সাহায্যে আমরা এই পোটেনশিয়ালের মান চেঞ্জ করতে পারি বা এনার্জির মান চেঞ্জ করতে পারি। তো কীভাবে? তো লেটস টক অ্যাবাউট দ্য ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াস সম্বন্ধে আমরা দেখি যে কী। তার আগে আমি একটু কমেন্টগুলো দেখি, অনেক কিছু কমেন্টস লিখেছে কে কী, দেখি একটু কী বলছে সবাই। গত 4 দিন ধরে বাজে নেটওয়ার্ক, আচ্ছা বেশ। ও বলছে গত 4 দিন ধরে বাজে নেটওয়ার্ক। আর কি বলছে, আমার এখানে এখন নেটওয়ার্ক খুব পুয়ার, ভিডিও দেখতে দেখতে বন্ধ হয়ে যায়, আবার লেখার ডট ডট লাগে, আজও তাই হচ্ছে। আচ্ছা, বাকিদের দেখি কি বলছে। কমেন্টটা ডিলিট করো স্যার, দেখি লেখা ডট ডট বলা যাবে না। না, ডট ডট লেখা বলা যাবে না তা না, অসুবিধা হলে আমাদের এটা ডেলি হয়, এটা নেট প্রবলেম। আচ্ছা, আর এটা কি বলছে আমাদের অনেক পড়া। আচ্ছা বেশ। আর আজ বেশি পড়িয়েন না, আপনার নেটওয়ার্ক খারাপ, লেখাগুলো সব বোঝা যাচ্ছে না। আজকে নেটওয়ার্ক একটু খারাপই আছে, সকাল থেকে আমি দেখছিলাম নেটওয়ার্ক খারাপ একদম। কেমন হচ্ছে? আচ্ছা, আমি জানি আজকে সকাল থেকে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। কই দেখি নেটওয়ার্কের স্পিডটা, 87 কেবি। হ্যাঁ, স্পিড একটু কম আছে আজকে, 92 কেবি। কিন্তু আজকে পড়াটা খুবই ইম্পর্ট্যান্ট পড়া। ভিডিওটি খুবই খারাপ আমার। আচ্ছা বেশ, তাহলে
তাহলে দেখি যদি শনিবার করে যাওয়া যায় তাহলে তো অফ করতে হবে। ভিডিও কোয়ালিটি যদি খুব খারাপ হয় তাহলে খুব মুশকিল পড়ানো। দেখছি যদি এই শনিবারে যাওয়া যায়। শনিবার আমার একটা পড়ানো আছে, সকালে পড়ানো আছে, তারপরে সময় পাওয়া মুশকিল। তাহলে কি অফ করে দেবো আজকে? কিন্তু আমি এখন গ্যারেন্টি দিতে পারছি না কিন্তু, কারণ আমার মানে কোন দিন ফাঁকা আছে না আছে বলা খুব মুশকিল। আমি এমনিতেই এই পুরো 2 সপ্তাহ খুবই ব্যস্ত ছিলাম। তো কিন্তু আগে যেটা বললাম সেটা যদি শোনা না যায় তাহলে খুব মুশকিল। তো দেখ যা বলবি, দেখ বোর্ডে আমি লিখছি, দেখ বোঝা যাচ্ছে কি না। ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস আমোদপুরের এদের কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এদের পরের দিন ট্রানজিস্টার শুরু হবে। সোলার সেল প্রায় শেষ, সোলার সেল একটুখানি বাদ আছে বোধহয়, এলইডি শেষ হয়ে গিয়েছে। এখন একটু ঠিক আছে। আচ্ছা তাহলে আমি ফরওয়ার্ড ব্যাসটা বলি, যদি খুব অসুবিধা করে নিচে কমেন্ট করে দেখিস, আমি ফরওয়ার্ড ব্যাসটা বলার পরে কমেন্ট চেক করব। যদি দেখি যে একদম ঝাপসা তাহলে অফ করে দেবো, পরে আবার দেখবো কোন দিন যাওয়া যায়। বেশ, তো আমাদের ফরওয়ার্ড বায়াস যেটা, এটা ছিল পিএন জাংশন ডায়োড। তো সিম্বলিক্যালিও দেখাতে পারি, আবার এরকম তার যে অরিজিনাল স্ট্রাকচার সেটাও দেখাতে পারি। এটা পি টাইপ, এটা এন টাইপ। এখানে নেগেটিভ এন টাইপ, দ্যাট মিনস নেগেটিভ ইমোবাইল ইলেকট্রন আছে, মানে পজিটিভ এরকম। এখানে নেগেটিভ ইমোবাইল আয়ন্স, এটা রিপ্লেসেন্ট রিজিয়ন। আর এবার কি করবো আমরা, পি টাইপ সাইডে দেখতে পাচ্ছি পি টাইপ সাইডে যদি আমরা পজিটিভ দিই, রেজিস্টার ফেস্টার যা আছে একটা ব্যাটারি বাইরে থেকে যোগ করছি, পি এ পজিটিভ যদি দিই তাহলে আমরা বলবো ফরওয়ার্ড বায়াস। তার মানে কি, তার মানে পি এর যে পোটেনশিয়াল সেটা কমানোর চেষ্টা করছি, পি এর পোটেনশিয়ালটা বাড়ানোর চেষ্টা করছি। এটা যদি পজিটিভ হয় তো এটা পজিটিভ। তাহলে কি করা হচ্ছে, এই মেটেরিয়ালটা যদি আমরা এনার্জি ডায়াগ্রামটা যদি দেখাই, এরকম স্ট্রাকচার ছিল। এটা পি টাইপ সাইডের অরিজিনাল স্ট্রাকচার ছিল, এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড। আর এন টাইপ সাইডের স্ট্রাকচার ছিল এরকম, এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, আর তারপরে এরকম বেন্ডিং ছিল, এরকম পোটেনশিয়ালের পরিবর্তন। এটা ছিল ডিপ্লেশন রিজিয়ন উইথ, এটা ছিল ডিপ্লেশন রিজিয়ন ডাব্লু। তো এখন এই যে ইলেকট্রন, মেজরিটি ইলেকট্রন সংখ্যায় অনেক বেশি, তারা কি করতে পারছিল, ওই পাশে যেতে পারছিল না। এখানে 2-4টে ইলেকট্রন, এখানে 2-4টে হোল, আর এখানে প্রচুর হোল, সংখ্যায় অনেক বেশি। তারা ওই পাশে যেতে পারছিল না, কারণ তাদের এইদিকে বিভব প্রাচীর রয়েছে, আর আসতে পারছে না। এবার আমি কি করলাম, আমি বাইরে থেকে ইকুইলিব্রিয়াম একটু নষ্ট করতে চাইছি। এরা একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ড্রিফট কারেন্ট, ডিফিউশন কারেন্ট সব 0 হয়েছিল। আমি বাইরে থেকে ইকুইলিব্রিয়ামটাকে একটু নষ্ট করতে চাইছি। কীভাবে, আমার কারেন্ট দরকার সার্কিটে, তো বাইরে থেকে একটা ব্যাটারি যোগ করেছি, পি টাইপ সাইডের পোটেনশিয়াল বাড়ানোর চেষ্টা করছি, আর তার মানে হচ্ছে পি টাইপ সাইডের এনার্জি কমানোর চেষ্টা করছি। পি তো এটা পজিটিভ, এটা নেগেটিভ, এরকম বাইরে পি এ পজিটিভ দিয়েছি, একটা ব্যাটারি ভোল্টেজ ভিএফ ফরওয়ার্ড বায়াস বাইরে থেকে লাগিয়েছি, এটা একটা রেজিস্টার। তো পি এ পজিটিভ দিলাম, তার মানে কি এই সাইডে পোটেনশিয়াল বাড়ছে, তার মানে এনার্জি কমছে, এই সাইডে এনার্জি গ্রাফ এঁকেছি এটা আমরা, এনার্জি গ্রাফ, তাহলে এনার্জি কমছে ডাউনওয়ার্ড। তাহলে এনার্জি কমতে সাপোজ এরকম একটা জায়গায় এসেছে, তাহলে কি এখন এই ইলেকট্রনগুলো একটু নিচে নেমে আসবে, তো তারা এরকমভাবে একটু নিচে নেমে আসবে, আর এখানে এই হোলগুলো এরা একটু এই দিক বরাবর উঠে আসবে, এখানে নেমে শিফট হয়ে যাচ্ছে, তার মানে এভরিথিং ইজ শিফটিং টুয়ার্ডস ডাউনওয়ার্ডস। আর তার মানে কি দুদিকেই চেঞ্জ হচ্ছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, তার মানে এর পোটেনশিয়াল কমছে। এটা নয় যে এটা ফিক্সড, এটা আমি বলছি এটা 0, জাস্ট এটাকে 0 বলছি আমি। তার মানে আমি এন টাইপ সাইডে পোটেনশিয়ালটা ফিক্সড রেখেছি, আমি দুটোকে এটাকে কমিয়ে এটাকে উঠিয়ে এরকম করতে পারি, হ্যাঁ, কিন্তু সেটা করছি না। আমি এন টাইপ সাইডটাকে ফিক্সড রেখে দিয়েছি, দিয়ে পি টাইপ সাইডের রিলেটিভভাবে কী পরিবর্তন হচ্ছে, দুটোরই পরিবর্তন করার জন্য নিট রেজাল্ট দেখা দরকার নেই। একটাকে 0 পোটেনশিয়াল বলো, 0 রেসপেক্টে একে হাই পোটেনশিয়াল করেছি, তার মানে এর এনার্জি কমছে। আর এনার্জি যদি কমে তাহলে এইবার 2-4টে ইলেকট্রন তারা আবার এইখানে যাওয়ার সুযোগ পেয়েছে,
এতক্ষণ যেতে পারছিল না, কারণ ব্যারিয়ার হাইটটা অনেক উঁচু ছিল, তো তাদেরকে এখানে ক্রস করে আসতে হতো। এবার দেখতে পাচ্ছি এর এনার্জি লেভেল যখন শিফট হয়েছে, তখন কিছু মেজরিটি চার্জ ক্যারিয়ার্স তারা এখানে আসার সুযোগ পেয়েছে। আবার এটাও ডাউনওয়ার্ড নিচে নেমেছে, তার মানে এখানে কিছু ফ্রি হোলস আছে, তারা এবার এইদিকে প্রচুর অ্যাভেলেবেল কোয়ান্টাম স্টেট পেয়েছে ফাঁকা। এখন যেতে পারছিল না আগে, কেন যেতে পারছিল না? কারণ ব্যারিয়ার ছিল, ধাক্কা মারছিল, এখানে ব্যারিয়ার বাধা দিচ্ছিল। কিন্তু যখন ডাউনওয়ার্ড শিফট হয়েছে, তখন হোলগুলো এইদিকে অনেক কোয়ান্টাম স্টেট ফাঁকা পাচ্ছে। তার মানে কি প্রথমেই সঙ্গে সঙ্গে যে কারেন্ট পাবে তা না, ম্যাটেরিয়ালের পোটেনশিয়াল যখন বাড়াবো আমরা, ভোল্টেজ সাপোজ এটা 9 আছে একটা, তো পোটেনশিয়াল চেঞ্জ করা হচ্ছে। তো যদি এখানে যে ভোল্টেজ ড্রপটা হয়, সাপোজ এটা 0.7 ভোল্ট, সাপোজ 0.7 ভোল্ট ইজ দ্য ভিবি ব্যারিয়ার ভোল্টেজ। তো বাইরে থেকে যদি আমি মিনিমাম 0.7 ভোল্ট দিয়ে দিই, তাহলে রিপ্লেসমেন্ট রিজিয়নটা 0 হয়ে যাবে। রিপ্লেসমেন্ট রিজিয়ন নিজের মতনই আছে, কিন্তু ইলেকট্রনগুলোর মনে হবে যে এখন যেন আর কেউ নেই, আমি এবার যেন এটা যেন একদম লেভেল হয়ে গিয়েছে, সুতরাং আমি এবার এই সময় আমার অ্যাভেলেবেল কোয়ান্টাম স্টেট অনেক সামনের দিকে, তো আমি এবার ছুটে যেতে পারি। তো তারা প্রচুর সংখ্যায় কোয়ান্টাম স্টেট এই জায়গায় ফাঁকা পেয়ে যাবে, এই জায়গায় ফাঁকা। যদি আমি এটা 2 ভোল্ট লাগিয়ে দিই, একটা ব্যাটারি 2 ভোল্ট ব্যাটারি লাগিয়ে দিই, আর এখানে 0.7 ভোল্ট আছে এর ভেতরকার পোটেনশিয়াল, তো কী হবে? এখানে দেখতে পাচ্ছি যে এর যা ড্রপ তার থেকে এক্সটার্নাল ব্যাটারি অনেকটাই বেশি, সুতরাং ডিপ্লেশন রিজিয়নকে ওভারকাম করার মতো এক্সটার্নাল এনার্জি আমি একে দিয়েছি। আমরা পি টাইপ সাইডের এনার্জি কমাচ্ছি, তার মানে এন টাইপ সাইডের এনার্জি বাড়ছে, এরকম এন টাইপ সাইডের ইলেকট্রনের এনার্জি বাড়ছে। তাহলে ইলেকট্রন এনার্জি গেন করছে, এনার্জি গেন করছে, এনার্জি গেন করছে। তারা এবার প্রচুর অ্যাভেলেবেল কোয়ান্টাম স্টেট এখানে পেয়েছে। এইদিকে হোলগুলো তাই নিচের দিকে নামছে, তারা এবার এখানে প্রচুর অ্যাভেলেবেল কোয়ান্টাম স্টেট পেয়েছে। সো এবার লার্জ নাম্বার অফ ইলেকট্রন আর হোল তারা ডিপ্লেশন রিজিয়নকে ক্রস করতে পারছে। যদি এখান থেকে দেখি, তাহলে এখানে ইলেকট্রন, এখানে মেজরিটি ইলেকট্রন, এখানে হোল, মেজরিটি হোল, তাহলে কি নেগেটিভকে বিকর্ষণ করবে, ঠেলবে। তো তারা কাইনেটিক এনার্জি গেন করছে এখান থেকে, তো তারা ডিপ্লেশন রিজিয়নে ছোটার মতো ডিপ্লেশন রিজিয়ন তাকে বাধা দেয়, কিন্তু সাফিসিয়েন্ট এনার্জি যদি সে পেয়ে যায়, তাহলে সে ঢুকে পড়বে, ডিপ্লেশন রিজিয়ন ক্রস করে তারা বেরিয়ে আসবে। তো এই যে যখনই আমরা ভোল্টেজ বাড়াচ্ছি, তখন আরও একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, ইনিশিয়ালি যখন ভোল্টেজ বাড়াচ্ছি, তখন কিছু ইলেকট্রন ডিপ্লেশন রিজিয়নের ঢোকার চেষ্টা করছে। তার মানে ডিপ্লেশন রিজিয়নটা যদি ইনিশিয়ালি এরকম থাকে, এত বড় ডিপ্লেশন রিজিয়ন থাকে, এখন কিছু ইলেকট্রন এখানে ঢুকে গেল, এখানে কিছু হোল এখানে ঢুকে গেল। ভোল্টেজটা যখন দিচ্ছি আমরা, তখন কিছু ইলেকট্রন বিকর্ষণ বল অনুভব করছে ব্যাটারির সাথে, তো তারা ডিপ্লেশন রিজিয়নে ঢোকার চেষ্টা করছে, এরা কিছু ঢোকার চেষ্টা করছে। তার মানে ডিপ্লেশন রিজিয়নটা ন্যারোয়ার হচ্ছে। যত ফরওয়ার্ড ব্যাস দেবো আমরা, এবং দেখাতে পারি আমরা ক্যালকুলেশন করে দেখাতে পারি যে ফরওয়ার্ড ব্যাসের ক্ষেত্রে ডিপ্লেশন রিজিয়নের মানটা কমে, ডিপ্লেশন রিজিয়নের যে ফিজিক্যাল উইথ তার ভ্যালু কমবে। তাহলে ভ্যালু কমছে, ভ্যালু যত কমবে তত দেখতে পাচ্ছি যে ইলেকট্রন এক জায়গা থেকে এক জায়গা ক্রস করে যাওয়ার সুযোগটা তত তার বেশি। তো তারা এই দিক বরাবর এইদিকে যাচ্ছে, একটা মেজরিটি চার্জ ক্যারিয়ার ফ্লো হচ্ছে, এখানে প্রচুর ইলেকট্রন যাচ্ছে, আর ইলেকট্রন যদি এইদিকে যায়, তার বিপরীতে কারেন্ট, কী কারেন্ট? ডিফিউশন কারেন্ট। এখানে ইলেকট্রন কম, এখানে ইলেকট্রন বেশি, সুতরাং লার্জ নাম্বার অফ ইলেকট্রন এই দিক বরাবর ফ্লো করছে। তো সেটাকে আমরা ডিফিউশন কারেন্টই বলতাম আগে, যেটা পি থেকে এনের দিকে যে কারেন্ট, এন থেকে পি এর দিকে ইলেকট্রন, দ্যাট ইজ পি থেকে এনের দিকে যে কারেন্ট, সেটাকে ডিফিউশন কারেন্ট বলি। তো সেটা আই ডিফিউশন ইলেকট্রনের জন্য আই ডিফিউশন কারেন্ট পাচ্ছি আমরা। কোন দিক বরাবর? সেটা এন থেকে পি এর দিকে ইলেকট্রন যাচ্ছে, তার মানে পি থেকে এনের দিকে কারেন্ট। সিমিলারলি হোলের দিকে কি? পি থেকে এনের দিকে হোলগুলো মুভ করছে, লার্জ নাম্বার অফ হোল, তাহলে এই দিকেই কারেন্ট পাবো, তার মানে যোগ হয়ে যাবে এখানে আই ডিফিউশন ডিউ টু দ্য হোলস, এদের জন্য একটা নিট কারেন্ট পাবো। তো একটা নিট কারেন্ট আমরা এই দিক বরাবর পাবো, এবং পুরো কারেন্টটা মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য, জন্য। আর যদি এটা গ্রাফিক্যালি দেখাই আমি গ্রাফটাকে, তাহলে যদি এটা আই ফরওয়ার্ড কারেন্ট বলি, এটাকে যদি বলি ভোল্টেজ, ফরওয়ার্ড ভোল্টেজ, তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে? পি থেকে এনের দিকে। এইরকম ব্যাটারির মনে রাখতে হবে, ব্যাটারির যেটা ডিরেকশন সেই দিকেই কারেন্ট তৈরি হবে, এটা প্লাস এটা মাইনাস, মানে এই দিকেই কারেন্ট হবে, নিট কারেন্ট এই দিক বরাবর। তো এখানে কীরকম কারেন্টের ডিরেকশন? ইলেকট্রন এই দিকে আসছে, তার মানে কারেন্ট ওই দিকে, হোল ওই দিকে যাচ্ছে, তার মানে কারেন্ট এই দিকে, তো এই দিকে বরাবরই আমরা একটা কারেন্ট পাবো এই দিকে। সো ইট ইস আইএফ। ইনিশিয়ালি কি আমি ভোল্টেজ জাস্ট বাড়াচ্ছি, ভোল্টেজ সামান্য একটু, ব্যারিয়ারের থেকে যখন কম, তখন কোনো কারেন্ট পাবো না, কারণ সাফিসিয়েন্ট এনার্জি দিতে হবে, তবে সে ক্রস করে আসতে পারবে। তো যেই আমি সেই সাফিসিয়েন্ট এনার্জিটা দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ইলেকট্রন সব কটা যেতে শুরু করে দিয়েছে ওই পাশে, এবং কারেন্টটা হট করে বেড়ে যাবে। তো যেই জায়গা থেকে কারেন্ট স্টার্ট টু ইনক্রিজ, সেই ভোল্টেজটাকে বলা হয় কাট ইন ভোল্টেজ বা নি ভোল্টেজ বলা হয়। যে জায়গা থেকে কারেন্টটা সবে মাত্র বাড়তে শুরু করলো, একটা স্পর্শকে এখানে যদি দেখাই আমরা, তাহলে এই যে ভোল্টেজটা, দিস ইজ কল দ্য কাট ইন ভোল্টেজ বা নি ভোল্টেজ। এই জায়গা থেকে কারেন্ট জাস্ট স্টার্ট টু ইনক্রিজ। নি ভোল্টেজ মানে হাঁটু বলতে, যেটা হাঁটুর মতো দেখতে অনেকটা, যদিও সবসময় নি ভোল্টেজ বলা হয় না, নি ভোল্টেজের স্ট্রাকচার আরেকটু অন্যরকম হয়, যাই হোক আমরা কাট ইন ভোল্টেজই বলবো এটাকে।
আর ফরওয়ার্ড কেস যদি হয়, মানে ফরওয়ার্ড বায়াসিং যদি হয়, তাহলে দেখতে পাচ্ছি মেজরিটি চার্জ ক্যারিয়ার, মানে হিউজ নাম্বার অফ চার্জ কারেন্ট ফ্লো করছে, সুতরাং কারেন্টের মানটাও ভেরি হাই, এবং সেই কারেন্টটা মিলি অ্যাম্পিয়ারে পাবো আমরা। মিলি অ্যাম্পিয়ার, এটা ভোল্ট, এটা মিলি অ্যাম্পিয়ার একক কারেন্ট পাবো। এবং ডায়োড অফার্স ভেরি লো রেজিস্ট্যান্স, to the majority charge carriers, কারণ একটা হিউজ নাম্বার অফ চার্জ ক্যারিয়ার্স ফ্লো করছে, এদিক বরাবর হোল, এদিক বরাবর ইলেকট্রন, এটা সব ফ্লো করছে, তার মানে কি ডায়োডের নিজস্ব যে রেজিস্ট্যান্স, যে বাধা, সে বাধাটা যেন নেই, কম, ভেরি ফিউ, লো রেজিস্ট্যান্স। তাহলে যদি আইডিয়াল কেস হয়, যদি একদম আইডিয়াল ডায়োড আমরা বলি, আইডিয়াল ডায়োড একদম, তাহলে আমরা বলবো দিস রেজিস্ট্যান্স ইজ জিরো। এখানে তো কিছু ব্যারিয়ার আছে, ডিপ্লেশন রিজিয়নটা তো থাকবে, এখানে ডিপ্লেশন রিজিয়ন এরকম আছে, কিন্তু ইলেকট্রনিক এনার্জি তাকে ওভারকাম করার মতো শক্তি পাচ্ছে, ঠিক আছে। তো তার কাছে মনে হচ্ছে যে এনার্জিটা তার বেড়ে গেছে, সে ডিপ্লেশন রিজিয়নকে সে ওভারকাম করার মতো এনার্জি পাচ্ছে, তার মানে তার যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা এখন নেগলিজেবল। তো সেটা ফরওয়ার্ড বায়াসের কেসে রেজিস্ট্যান্স নেগলিজেবল। এই রেজিস্ট্যান্সের মানটা আমরা বের করতে পারি কীভাবে? এখানে যদি আমরা একটা, এই গ্রাফটা আমি জাস্ট দেখাই একটু বড় করে, এটা ছিল আমাদের গ্রাফ এরকম। তো আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, এখানে একটা পয়েন্ট নিই, এদিক বরাবর, এখানে একটা ভোল্টেজ, এটা ভি, এখানে V1, এখানে একটা ভোল্টেজ, এটা V2, আর V1 ভোল্টেজের কারেন্ট কত? সাপোজ এটা I1, V2 ভোল্টেজের কারেন্ট কত? সাপোজ এটা I2, আরও বেশি, সাপোজ এটা I2, কোন এককে? মিলি অ্যাম্পিয়ার এককে। ফরওয়ার্ড কারেন্ট ইজ ইন মিলি অ্যাম্পিয়ার একক, মনে রাখতে হবে। আর এদিকে ভোল্ট একক। তাহলে ভোল্টেজ V1 থেকে V2 করেছি, আর কারেন্ট চেঞ্জ হয়েছে কত? I1 থেকে I2। তার মানে এরকম একটা স্পর্শক আঁকলে এরকম একটা জিনিস পেয়েছি। এইখান থেকে এতটুকু, ইট ইজ ডেল্টা I, দ্যাট ইজ I2 মাইনাস I1, আর এইখান থেকে এতটুকু, দ্যাট ইজ ডেল্টা V, ইট ইজ V2 মাইনাস V1। তাহলে ভোল্টেজ বাই কারেন্ট, এখানে স্লোপ কত? স্লোপ মানে ট্যান থিটা, দিস ইজ ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তার মানে ডেল্টা I বাই ডেল্টা V, ইট ইজ দ্য স্লোপ বা নতি। আর নতিটা যদি অন্য নিই, উল্টো নিই, মানে ইনভার্স নিই, রেসিপ্রোকাল নিই, তাহলে কী হবে? রেসিপ্রোকাল অফ দ্য স্লোপ, দ্যাট ইজ ডেল্টা V বাই ডেল্টা I, ভোল্টেজ বাই কারেন্ট, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্স এটাকে বলি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, অ্যান্ড দ্য টেক দ্য লিমিট ডেল্টা I বা ডেল্টা টেন্স টু জিরো, দেন ইট ইজ dV/dI। তার মানে কি? কী করে বের করলাম আমরা? ভোল্টেজের সামান্য পরিবর্তনের জন্য কারেন্টের কেমন পরিবর্তন। তো দেখতে পাচ্ছি অল্প ভোল্টেজের পরিবর্তনের জন্য কারেন্টের হিউজ পরিবর্তন। গ্রাফটা তো এরকম। তো এখানে একটা ভোল্টেজ, এখানে সামান্য একটু ভোল্টেজ পরিবর্তন করেছি, তো কারেন্টটা হিউজ বেড়ে গেছে, তাই না? তাহলে কি? ভোল্টেজের ভ্যালু সামান্য, অল্প, আর কারেন্টের ভ্যালু ভেরি লার্জ, অ্যান্ড দেন টেক দ্য লিমিট টেন্স টু জিরো। তাহলে কারণ স্লোপটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, তো ছোটো জায়গার মধ্যে নাও, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে রেজাল্ট বের করতে পারবো, আদারওয়াইজ তোমার আরও সেকেন্ড ডেরিভেটিভ টেলার সিরিজ চলে আসবে। তো ইট ইজ দ্য ভ্যালু অফ ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, RF। তো RF এর ভ্যালু কি? RF ভ্যালু দেখতে পাচ্ছি, এটা ডেল্টা V, ইট ইজ ভেরি স্মল, আর ইট ইজ লার্জ। এটাকে বলা হয় ডাইনামিক্যাল রেজিস্ট্যান্স বা ফরওয়ার্ড রেজিস্ট্যান্সের ডাইনামিক্যাল, তার মানে কি? ডাইনামিক্যাল বা এসি রেজিস্ট্যান্স বলা হয়, এসিও বলতে পারি আমরা, কারণ রেজিস্ট্যান্সটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, নট কনস্ট্যান্ট। ওহমস লতে কী দেখেছিলাম? এরকম কারেন্ট, এরকম একটা গ্রাফ, তো এখানে যাও তাহলে সেম স্লোপ, এখানে যাও সেম স্লোপ, এখানে যাও সেম স্লোপ, সব জায়গাতেই নতি সেম, রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট। আর এখানে তা না, এখানে স্লোপ এইদিকে, এখানে স্লোপ এরকম, এখানে এরকম স্লোপটা বাড়ছে, এরকম এক্সকের সাথে যে স্লোপ, সেটা প্রথম দিকে 0 ছিল, তারপরে আস্তে আস্তে এরকমভাবে স্লোপ বাড়ছে, আর সেই স্লোপের ইনভার্সটা হচ্ছে রেজিস্ট্যান্স, 1/, স্লোপ যেটা, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স। সো স্মল বাই লার্জ, দ্যাট ইজ ভেরি স্মল নাম্বার, এটা তো স্মল বটেই, এটা আরও বেশি, তার মানে ইট ইজ ভেরি স্মল। অ্যান্ড আইডিয়াল ডায়োড যদি দেখি আমরা, আইডিয়াল কেস যদি বলি, দেন ফরওয়ার্ড রেজিস্ট্যান্স ইজ টেকেন টু বি 0। আর ফরওয়ার্ড রেজিস্ট্যান্স যদি 0 ধরি আমরা, মানে এটা যদি ডায়োড হয়, এরকম পিএন জাংশন যদি ডায়োড হয়, এর যে রেজিস্ট্যান্স, সেটা যদি আইডিয়াল কেসে 0 বলি, তাহলে ডায়োডের এর ভেতরে যে পিএন জাংশন যে ভরা আছে, পি টাইপ সাইড, এন টাইপ সাইড, তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? ভোল্টেজ ড্রপ ইন দ্য ডায়োড,
voltage drop in the diode, it is equal to 0, because resistance নেই, কারেন্ট আছে, হিউজ কারেন্ট, বাট দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স ইনসাইড দ্য ডায়োড, সুতরাং ভোল্টেজ ড্রপ ইজ 0। তার মানে ডায়োড ড্রপস এ নেগলিজেবল ভোল্টেজ ইন ইট। ডায়োড কোনো ভোল্টেজ ড্রপ করে না। একটা ব্যাটারি যখন আমরা লাগাই এখানে একটা, এটা যদি একটা 12 ভোল্ট থাকে ব্যাটারি, আর যদি ডায়োড লাগিয়ে দিই একটা, তাহলে এখানে 12 ভোল্ট যদি হয় এখানে কোনো ভোল্টেজে ড্রপ হবে না, রেজিস্ট্যান্স যদি থাকে তার মধ্যে ড্রপ হবে, কিন্তু ডায়োডের মধ্যে দিয়ে কোনো ভোল্টেজে ড্রপ হবে না, যদি আইডিয়াল কেস বলি আমরা। আর আইডিয়াল কেস ধরেই আমরা সব কিছু করবো। ডায়োডের মধ্যে রেজিস্ট্যান্স 0, সুতরাং ডায়োডের মধ্যে ভোল্টেজ ড্রপ 0। তাহলে যদি আইডিয়াল কেস ধরি তাহলে এই গ্রাফটার নেচারটা একটু পাল্টে যাবে। কীরকম সেটা আইডিয়াল কেস, দ্যাট ইজ 0 রেজিস্ট্যান্স, তার মানে এটা এই জায়গাটা যেন স্লোপ ইনফিনিটি এরকম, তো সেটা এইরকমভাবে আমরা দেবো, এরকমভাবে। এটা ফরওয়ার্ড কারেন্ট, এটা ভোল্টেজ। এই গ্রাফটাকে আইডিয়ালি সরিয়ে দিলাম এরকম, দ্যাট ইজ নো ভোল্টেজ অ্যান্ড দেন হিউজ কারেন্ট। আইডিয়াল কেস প্র্যাকটিক্যালি এরকম হয় না, সামান্য ভোল্টেজ দরকার হয় তবে তুমি কারেন্ট পাবে। আর এটা আইডিয়াল কেসটা কী বলা হচ্ছে, যেহেতু রেজিস্ট্যান্স 0 বলেছি আমরা, আর 0 রেজিস্ট্যান্স মানে বুঝতে পারছি যেটা সুপার কন্ডাক্টিভিটি চলে যাচ্ছে আমাদের। তো আমরা তো সেমি কন্ডাক্টার পড়ছি, নট সুপার কন্ডাক্টার। তো RF = 0 যদি হয়, ফরওয়ার্ড রেজিস্ট্যান্স 0 যদি হয়, তাহলে সেটা আইডিয়াল। আর আইডিয়াল মানেই হচ্ছে যে ভোল্টেজ ডাউন আর হিউজ কারেন্ট পাচ্ছি, এটা যেটা প্র্যাকটিক্যাল কেস হচ্ছে এটা। দিস ইজ দ্য আইডিয়াল কেস, দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল কেস। তো এটা হচ্ছে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, ফরওয়ার্ড যে ফরওয়ার্ড বায়াস, আর এটা ফরওয়ার্ড রেজিস্ট্যান্স যার ভ্যালু আইডিয়াল কেসে 0, আর এটা কাটিং ভোল্টেজ সামহাও 0.2 0.3 এর কিছু একটা ভোল্টেজ, যেমন মেটেরিয়াল জার্মেনিয়াম সিলিকন 0.7 0.5 এরকম ভোল্টেজ দিলে সেটা কারেন্ট স্টার্ট টু ইনক্রিজ। আর এখান থেকে এই টুকটাক প্রশ্নগুলি দেবে। নেক্সট আমরা দেখব কি রিভার্স বায়াস। তার আগে আমি দেখিয়ে নিই একটু কমেন্টটা, যা বোঝা যাচ্ছে কি না। আচ্ছা, কেউ কিছু লিখেছে কি এরপরে? সেটিং গিয়ে এখন স্পিড ভালো আছে, 145 স্পিড আছে এখন। আচ্ছা, এ বলছে সন্ধ্যেতে একবার, সকালেই হচ্ছে না বা সন্ধ্যে, স্যার এখন ঠিক আছে। আচ্ছা, এ বলছে স্যার এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, স্পিড কীভাবে দেখেন? কই আমি তো স্পিড দেখতে পাচ্ছি না, ওপরে একটা সিম্বল আছে, তাতেই স্পিডটাকে দেখাই। আচ্ছা, এ বলছে স্যার কন্টিনিউ করুন। ওকে, স্পিড কীভাবে, বেশ এটা তো হলো, নিজের মোবাইল থেকে সেটিংস গিয়ে ঠিক করতে হবে। বেশ, এখন স্পিড দেখে কোনো লাভ নেই, স্পিডটা ওপরেই দেখায়, যদি অ্যাপ থাকে তাহলে ওই ওপরেই স্ক্রিনের ওপরেই স্পিড দেখায়, নেটওয়ার্ক স্পিড কত। বুঝতে পারছি স্যার, এখন সব ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু পড়িয়ে দিই, কারণ পিছিয়ে যাবি কিন্তু, এদের কিন্তু এটা শেষ হয়ে গিয়েছে, আমোদপুরের ছেলেদের কিন্তু এগুলো শেষ হয়ে গিয়েছে। তো যেগুলো বলছি সেগুলো পরে যেন একটু খাতায় নোট করে নিস, ঠিক আছে? আমার কথার মধ্যে কিন্তু অনেক অ্যান্সার ঢুকে আছে, সব কিছু যে বোর্ড ফলো করতে হবে তা না, যদি কথাটাও শোনা যায় তাহলে কিন্তু অনেক জিনিস জানতে পারবি, কারণ এগুলো কিন্তু বইয়ে পাবি না। যে জিনিসগুলো আমি পড়াচ্ছি সেগুলো ম্যাক্সিমামই অন্য বই থেকে পড়াচ্ছি। আমার সামনে ছায়াপ্রকাশনী খোলা আছে, কারণ এটা আমার সিলেবাসটা দেখতে হচ্ছে আমাকে, কী কী আছে না আছে, কিন্তু কোনোটাই কিন্তু আমি এই বই থেকে পড়াচ্ছি না। সুতরাং জিনিসগুলো যদি খাতায় নোট করা না থাকে তাহলে কিন্তু এটা লং টার্ম মনে থাকবে না। তো এটা ছিল ফরওয়ার্ড বায়াস, আমরা আবার আসবো এতে ফরওয়ার্ড বায়াসে। নেক্সট হচ্ছে রিভার্স বায়াস। আর সকালে খুবই ডিস্টার্ব করছিল, মানে নেট খুলছিলই না সকালে, আমি তো ভাবলাম আর পড়ানোই যাবে না আজ, কোনো দিন ডিস্টার্ব করে। নেক্সট হচ্ছে রিভার্স বায়াস। রিভার্স বায়াস, তো রিভার্স বায়াস কি? রিভার্স বায়াস হচ্ছে, যেমন আমাদের মেটেরিয়াল ছিল, এটা পি টাইপ, এটা এন টাইপ, এরকম মেটেরিয়াল ছিল। এখানে আমরা এবার পি এর পোটেনশিয়ালটা কমানোর চেষ্টা করব। তাহলে কী হয় দেখবো, এটা নেগেটিভ, এটা পজিটিভ। রিভার্স ভোল্টেজ দিয়েছি আমি VR, দেয়ার আর সাম রেজিস্ট্যান্স ইন দ্য এক্সটার্নাল সার্কিট। পি টাইপ, এটা এন টাইপ। পি টাইপের নেগেটিভ চার্জ, তার মানে এখানে পজিটিভ ইমোবাইল আয়ন, এখানে নেগেটিভ ইমোবাইল আয়ন এরকম। তো ইলেকট্রিক ফিল্ড আছে এরকম, আগের মতনই যা কেস, ঠিক আছে? এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, মেজরিটি হোল। এখানে মেজরিটি ইলেকট্রন আর কিছু হোল এরকম।
ইমোবাইল আয়নগুলো আমি এই পাশে হাত দিচ্ছি না, কারণ দেখতে খুব জঘন্য হয়ে যাবে ছবিটা। এই হচ্ছে কেস, এটা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। এবার কি করছি, পি টাইপের পোটেনশিয়াল কমানোর চেষ্টা করছি, তার মানে পি টাইপের এনার্জি বাড়ানোর চেষ্টা করছি। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে ইলেকট্রন আছে মেজরিটি, আর এটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল, তাহলে ইলেকট্রনগুলো পজিটিভের দিকে ছোটার চেষ্টা করবে এবার, তাহলে ডিপ্লেশন রিজিয়নটা আরও বাড়বে, ডিপ্লেশন রিজিয়নটা আরও চওড়া হবে, কারণ ইলেকট্রন যদি এই জায়গায় থাকে তাহলে সে কিছু এনার্জি পাবে, তো সে এই দিকে একটা টান অনুভব করছে। এখানে হোলগুলো তারা নেগেটিভের দিকে আকর্ষণ করবে, তো হোলগুলো একটু এই পাশ বরাবর আসার চেষ্টা করবে, সুতরাং ডিপ্লেশন এরিয়াটা বাড়বে, ডিপ্লেশন রিজিয়নটা বাড়বে। সো ডাব্লু উইল ইনক্রিজ, ডাব্লু ডিপ্লেশন রিজিয়ন উইল ইনক্রিজ। এবার এনার্জি ডায়াগ্রামে চলে এসো। এনার্জি ডায়াগ্রামে কী দেখেছিলাম আমরা, ইকুইলিব্রিয়াম কন্ডিশন, যেটা ইনিশিয়াল যখন কোনো ভোল্টেজ থাকে না তখন দেখেছিলাম ব্যারিয়ার পোটেনশিয়াল তৈরি হয়, তাতে পি টাইপের এনার্জি বাড়ে এরকম, এন টাইপের এনার্জি এরকম, উইথ রেসপেক্ট টু দ্য এন টাইপ পি টাইপের এনার্জি হাই। এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড পি টাইপের, এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা পি টাইপ, এটা এন টাইপ, এটা ডিপ্লেশন রিজিয়ন এরকম। এবার কী দেখেছিলাম এখানে পি টাইপ এন টাইপ, সুতরাং আবার সেই একই কথা, লার্জ নাম্বার ইলেকট্রন, দেয়ার আর সাম অ্যাভেলেবল কোয়ান্টাম স্টেট হেয়ার, এখানে স্মল নাম্বার অফ হোলস, দেয়ার আর সাম লার্জ নাম্বার অফ কোয়ান্টাম স্টেট দেয়ার, এখানে অল্প বিস্তর মাইনরিটি ইলেকট্রন, কারণ এটা পি টাইপ, পি টাইপের ইলেকট্রন মাইনরিটি, তো তারা এখানে দেয়ার আর লার্জ নাম্বার অফ কোয়ান্টাম স্টেট হেয়ার অ্যাভেলেবেল, আর এখানে অনেক লার্জ নাম্বার অফ হোলস, আর এখানে অ্যাভেলেবেল কোয়ান্টাম স্টেট ফাঁকা, এগুলো ফাঁকা। এখানে যাওয়ার জায়গা প্রচুর, কিন্তু অনেক এনার্জি দিতে হবে, এখানে যাওয়ার জায়গা প্রচুর এনার্জি দিতে হবে। আর কি, আর এইদিকে ইলেকট্রিক ফিল্ড, এটা অবশ্যই আছে মেটেরিয়ালে, মোবাইল আয়ন এখানে আছে। এইবার আমরা কী করেছি, পি টাইপের এনার্জি পোটেনশিয়াল কমিয়েছি, তার মানে পি টাইপের ইলেকট্রনের এনার্জি বাড়িয়েছি, তার মানে হোল গ্রাফ উইল শিফট আপওয়ার্ড, এটাকে ফিক্স রেখেছি, এটা আপওয়ার্ড বেড়েছি, এটাকে জিরো ফিক্স করে দিয়েছি আমি, সাপোজ ইট ইজ অ্যাট জিরো পোটেনশিয়াল। এইটাকে যদি ওপর দিকে তুলে দিই তাহলে এভরিথিং উইল মুভ আপওয়ার্ড, তার মানে এটা এই নেক্সট পজিশন, দিস ইজ দ্য নেক্সট পজিশন, দিস ইজ প্রিভিয়াস পজিশন, এরকম এটা ওপর দিকে উঠবে। সো দিস ইজ দ্য নেক্সট পজিশন অ্যান্ড দিস ইজ ইয়োর প্রিভিয়াস পজিশন। তো তার মানে কি, তার মানে এই যে ইলেকট্রনগুলো এখানে ছিল তারা এবার এই জায়গায় উঠে আসে, তার মানে এই যে কিছু কোয়ান্টাম লেভেল ফাঁকা ছিল, এবার এই ইলেকট্রনগুলো এই জায়গাটা দখল করবে, এখানে তারা এলো, এই জায়গা থেকে এই জায়গায় শিফট হলো, আর এইটাকে ওপরে তুলে দিয়েছি, তার মানে এই হোলগুলো এবার এই কোয়ান্টাম লেভেল যেগুলো সেইগুলো পাবে তারা, এখানে তারা চলে আসবে, সুতরাং এখানে কিছু কোয়ান্টাম স্টেট ফাঁকা হয়ে যাবে, দিস লেভেল দেয়ার আর সাম লার্জ নাম্বার অফ কোয়ান্টাম স্টেট অ্যাভেলেবেল দেয়ার, এরকম। তাহলে কী হচ্ছে, এই হোলগুলো সবাই পুরো গ্রাফটা উপর দিকে উঠছে, তার মানে ইলেকট্রনগুলো তার সাথে সাথে উপরে উঠছে, তাদের এনার্জি বাড়ছে, হ্যাঁ ছোটাছুটি করার এনার্জি বাড়ছে। এখানে হোলগুলোর এনার্জি কী দেখছি, হোলগুলোর এনার্জি কমছে, এদিক বরাবর যদি যায় তাহলে এখানে মেজরিটি হোলস যারা, তাদের এনার্জি কমছে, ওপরে শিফট হচ্ছে, তারা ওপর দিক বরাবর যাচ্ছে, এরকম কেস হচ্ছে এরকম। তো দিস ইজ দ্য নিউ ভ্যালেন্স ব্যান্ড আর নিউ কন্ডাকশন ব্যান্ড। এবার কি, এবার এই ইলেকট্রনগুলো যারা সংখ্যায় প্রচুর বেশি, তাদের এখানে যাওয়ার আর কোনো চান্সই নেই, কারণ যা এনার্জি লেভেল ছিল এখন নেগেটিভ বায়াস দেওয়াতে পোটেনশিয়ালটা এনার্জিটা আরও বেড়ে গিয়েছে, সুতরাং এই ইলেকট্রনকে ওখানে যেতে গেলে এবার হিউজ নাম্বার অফ এনার্জি দরকার, তা সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। একটাই সোর্স ছিল, সেটা হচ্ছে এক্সটার্নাল এজেন্ট বহিস্থ ব্যাটারি, কিন্তু বহিস্থ ব্যাটারিটা আমি উল্টো করে লাগিয়ে দিয়েছি, সুতরাং ইলেকট্রন এনার্জি গেন করে ওখানে যাওয়ার কোনো চান্স নেই। কিন্তু যাওয়ার চান্স কাদের, এই যে ইলেকট্রন তাদের এনার্জি আরও বেড়েছে, এখানে যা ইলেকট্রন যারা ছিল তাদেরকে ওপরে তুলেছি, তারা মাইনরিটি, দে আর দ্য মাইনরিটি, সংখ্যায় কম, তো সেই মাইনরিটি ইলেকট্রনগুলোর এই দিকে যাওয়ার সুযোগ বেড়েছে, কারণ তার কাছে কোয়ান্টাম লেভেল আরও একটু ফাঁকা, তো তারা এই দিক বরাবর এবার যেতে পারে। কিছু হয়তো যখন নিচে ছিল তখন এটা কিছু কোয়ান্টাম স্টেট হয়তো ছিল না, কিন্তু এই দিক বরাবর যখন উপরে তুলেছি তখন কিছু ইলেকট্রন বেঁচে আছে, যারা ওই ড্রিফট ইকুইলিব্রিয়াম কন্ডিশনে পরে যারা আছে, তো তারাও এবার ওখানে যেতে পারে, দেয়ার আর লার্জ নাম্বার অফ কোয়ান্টাম স্টেট অ্যাভেলেবেল দেয়ার। আর ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনকে তার বিপরীতে সুইফট করে নেবে, তার এনার্জি যেহেতু হাই। সিমিলার ইফেক্ট উইল হ্যাপেন ফর দ্য হোলস, এখানে যখন এই দিক বরাবর তুলছি তখন এখানে প্রচুর অ্যাভেলেবেল কোয়ান্টাম স্টেট ফর দ্য হোলস দেয়ার আর অ্যাভেলেবেল, তার মানে এখানে কী হচ্ছে, এখানে কিছু মাইনরিটি হোল তারা এই কোয়ান্টাম স্টেট দখল করতে পারে এবার, তাহলে মাইনরিটি ফ্লো হচ্ছে, এখানে মাইনরিটি ফ্লো যখন নিচে ছিল তখন এখানে হোল দ্বারা এই জায়গাগুলো পূর্ণ ছিল, এখন এটাকে তুলে দিয়েছি, তাহলে তার আশেপাশে এনার্জি লেভেল এই সাইড থেকে এই সাইডে যাওয়ার জন্য সে অ্যাভেলেবেল কোয়ান্টাম স্টেট পাচ্ছে, তার মানে কিছু ফোল এই দিক বরাবর ছুটে আসবে। এই ছবিতে কি, এই ছবিতে এটা মাইনাস, তাহলে মাইনাস যদি এরকম হয় তাহলে হোলগুলোকে সে টানবে, তাহলে মেজরিটি চার্জ কেটে জন্য ফ্লো পাবো না, এটা পি টাইপে মেজরিটি ইলেকট্রন হোলগুলো তাহলে ব্যারিয়ার জাংশন ক্রস করে যাবে না, কারেন্ট যেতে গেলে পুরো সার্কিট ক্রস করতে হবে, তবে কারেন্ট পাবে তুমি,
তো তারা মেজরিটি পাবে না। কিন্তু এটা এটা নেগেটিভ, আর এখানে নেগেটিভ চার্জগুলো ইলেকট্রন, মানে যারা নেগেটিভ তারা মাইনরিটি। তো মাইনাসে মাইনাসে বিকর্ষণ করে কিছু ইলেকট্রন ব্যারিয়ার ক্রস করে যাওয়ার ক্ষমতা রাখে, ইলেকট্রিক ফিল্ডের ড্রিফট কারেন্টের মান বাড়বে এখানে। কিন্তু ড্রিফট কারেন্টের মান হিউজ হবে না। মেজরিটি চার্জ ক্যারিয়ার যেমন এরকম একটা গ্রাফ পেয়েছিলাম আমরা, এরকম যে একটা হিউজ কারেন্ট বেড়ে গেল সামান্য একটু ভোল্টেজ দেওয়াতে, এখানে তাও হবে না। কেন হবে না? কারণ মাইনরিটি চার্জ ক্যারিয়ারের সংখ্যাটা কম। আমি যখন ভোল্টেজ বাড়াচ্ছি তখন ইলেকট্রনিক এনার্জি বাড়ছে, এমনটা নয় যে আমি চার্জ ক্যারিয়ার বাড়াচ্ছি। বাইরে থেকে ভোল্টেজ দিচ্ছি, তার মানে চার্জ ক্যারিয়ারের সংখ্যা কনস্ট্যান্ট। বাইরের থেকে ডোপিং করে আমরা চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন বানাই। তো পি টাইপে যা কনসেন্ট্রেশন, এন টাইপে কনসেন্ট্রেশন, দিস ইজ দ্য ফিক্সড। কিন্তু পোটেনশিয়ালটা আমি কমিয়ে দিচ্ছি, তার মানে এনার্জিটাকে বাড়িয়ে দিচ্ছি পি টাইপের। তার মানে এখানকার যে ইলেকট্রন তাদের এনার্জি বাড়ছে, আর ইলেকট্রন এনার্জি যদি বাড়ে তার মানে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে না, কিন্তু কিছু কোয়ান্টাম স্টেট ফাঁকা পেয়েছে, ইলেকট্রন ওইদিকে যাবার উপযোগী হয়েছে। তাহলে খুব কম সংখ্যক ইলেকট্রন এনার্জি বেড়েছে তাদের, তারা ওইদিকে যেতে পারে। আর তাদের ওইদিকে যাওয়ার জন্য উল্টো দিকে কারেন্ট, তার মানে এইদিকে কারেন্ট। কী কারেন্ট সেটা? আই ইলেকট্রনের জন্য কারেন্ট, সেটা ড্রিফট কারেন্টই বলবো আমরা। আর এখানে কি, এখানে কিছু হোল এইদিকে আসছে, তার হোল যেদিকে যায় কারেন্ট সেদিকেই পাই। তো সেখানেও আমরা কিছু আই হোল কারেন্ট পাবো, এই দিক বরাবর একই দিকে কারেন্ট পাবো, একই দিকে। তার মানে কি, এন থেকে পি এই দিক বরাবর একটা কারেন্ট। ব্যাটারি টার্মিনাল কোন দিকে? প্লাস, তাহলে এইদিকে কারেন্ট পাবো, নিট কারেন্ট। কিন্তু সেই কারেন্টটা কাদের জন্য? মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য, নট ফর দ্য মেজরিটি চার্জ ক্যারিয়ার্স। আর মাইনরিটি চার্জ ক্যারিয়ারের সংখ্যা ক্ষুদ্র, খুব কম এদের সংখ্যা, তাই এই কারেন্টটাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই কারেন্টটাকে I0 দিয়ে ডিনোট করা হয়, I0। কোন এককে হবে? মাইক্রো অ্যাম্পিয়ার এককে, নট মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার একক। কারণ এই মেজরিটিটা মিলি অ্যাম্পিয়ারে দিয়েছিলাম আমরা, এরকম দিয়েছিলাম মিলি অ্যাম্পিয়ারে, আর এটা মাইক্রো অ্যাম্পিয়ারের কারণে। এটা পি থেকে এন দিকে নয়, আগে এটা পি থেকে এনে পেয়েছিলাম, এবার এন থেকে পি, বিপরীত দিকে। তাহলে এটা যদি পজিটিভ কারেন্ট হয় এটাকে নেগেটিভ কারেন্ট বলবো। দ্যাটস ওয়াই দ্য ওয়ার্ড ইজ ইউজড রিভার্স ডিরেকশনে কারেন্ট, এন টু পি এর দিকে কারেন্ট। স্যাচুরেশন মানে সম্পৃক্ত কেন? কারণ কারেন্টের মান আস্তে আস্তে বাড়বে না, কারেন্টের মানটা ফিক্সড। মেজরিটি মাইনরিটি চার্জ ক্যারিয়ারের সংখ্যা প্রথমে 2টো গেল, তারপর 4টে গেল, তারপর 10টা গেল, লক্ষটা গেল, 2 লক্ষ গেল, এমনটা নয়। এই সংখ্যাটা ফিক্সড। তো কিছু ইলেকট্রন আছে যারা এর মাইনরিটি, তারা ছোটাছুটি করবে, তাদের সংখ্যাটা যেহেতু বাড়ছে না, কমছে না, তাই সেই কারেন্টটা একটুখানি গিয়েই সেটা স্যাচুরেশন হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে, কারেন্টের মান বাড়বে না, কনস্ট্যান্ট হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই দ্য ওয়ার্ড ইজ ইউজ রিভার্স স্যাচুরেশন কারেন্ট, বা বাংলাতে বলা হয় বিপরীত সম্পৃক্ত প্রবাহ, বিপরীত সম্পৃক্ত প্রবাহ। তাহলে এই গ্রাফে কেমন দেবো? এই গ্রাফে যদি মিলি অ্যাম্পিয়ারে সেই কারেন্ট দেখাই আমরা, তাহলে সেটা খুঁজেই পাওয়া যাবে না, সেটা একদম এইরকম হয়ে যাবে, এরকম একদম ওর গায়ে লেগে থাকবে। তা আমরা কী করছি, আমরা এটাকে মাইক্রো অ্যাম্পিয়ারে প্রকাশ করে দিচ্ছি, তাহলে সিগনিফিকেন্টলি মোটামুটি একটু দেখানো যাবে। তাহলে এটা মিলি অ্যাম্পিয়ারে থাক, এটা মাইক্রো অ্যাম্পিয়ারে থাক, তাহলে কারেন্টের ভ্যালুটা ঠিক এরকম, অল্প একটু কারেন্ট। দিস কারেন্ট ইজ নোন অ্যাজ দ্য I0, ড্রিফট, আমাদের রিভার্স স্যাচুরেশন কারেন্ট, অল্প কারেন্ট। এই যে এইটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই কারেন্টের মানটা বাড়বে না, এটা ফিক্সড। তুমি ভোল্টেজ বাড়াও, এইদিক বাড়াও রিভার্স ভোল্টেজ, ওটা প্লাস ভোল্টেজ, ফরওয়ার্ড ভোল্টেজ, এটা রিভার্স ভোল্টেজ বাড়াও, কারেন্ট ইজ ফিক্সড। কারণ যত আমি ভোল্টেজ বাড়াবো তত এই এনার্জি লেভেলটা বাড়বে, কিন্তু এনার্জি লেভেল বাড়লেও অ্যাভেলেবল কন্ট্রাস্টের আগে যা ছিল এখনও তাই আসবে। যদি এটাকে আরেকটু বাড়ায় তাহলে ইলেকট্রনগুলো এখানে চলে আসছে, অ্যাভেলেবল কন্ট্রাস্টেড এখনও অ্যাভেলেবেল, এখানে তারা আবার যেতে পারে, কিন্তু সংখ্যাটা ফিক্সড। সংখ্যাটা বাড়াবো কীভাবে? যদি কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে, যদি সমযোজী বন্ধন কোথাও ব্রেক করে, ভেঙে যায়, তাহলে এমনটা হতে পারে। ঠিক আছে, যদি সমযোজী বন্ধন ব্রেক করে যায় কোথাও এরকম করে, তাহলে একটা করে ইলেকট্রন, একটা করে হোল তৈরি হয়ে যাবে, তখন নাম্বার অফ মাইনরিটি চার্জ ক্যারিয়ার উইল ইনক্রিজ, মাইনরিটির সংখ্যা বাড়বে, সেই সময় রিভার্স স্যাচুরেশন কারেন্টের মান বাড়বে। কিন্তু আমরা এমন কেসে আছি যে অর্ডিনারি ডায়োড ব্যবহার করছি, আমাদের এমনটা নয় যে কোভ্যালেন্ট বন্ড ভেঙে যাচ্ছে, এরকম কেস নয়। অর্ডিনারি ডায়োড, সিম্পল ডায়োড বাজার থেকে কিনে এনেছি, যেটা পিএন জাংশন ডায়োড লেখা আছে, নট জেনার ডায়োড, এইসব লেখা আছে। তো এরকম পিএন জাংশন ডায়োড যদি লেখা থাকে, তাহলে তার ইলেকট্রনের জন্য প্রচুর চার্জ ক্যারিয়ার তৈরি হচ্ছে, এমনটা নয়। আর যদি তুমি করেও ফেলো, হাই ভোল্টেজ, বিরাট ভোল্টেজ বাড়িয়ে দিলাম আমি, তাহলে ডায়োড পুড়ে যাবে, সে অত কারেন্ট সহ্য করতে পারবে না। ডায়োডের লিমিটিং একটা ভ্যালু থাকে, তো সেই কারেন্টটাই সে সহ্য করতে পারবে। তো এখানে কী কেস হয়, এখানে এই যে এটা যদি আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে ব্যবহার আমরা দেখি, এটা আইডিয়ালের কেসটা কী দেখলাম আগেরটা, এইটার ক্ষেত্রেও যদি আইডিয়াল কেস দেখি আমরা,
তাহলে দেখতে পাচ্ছি যে এটা আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক ছিল এরকম, এটা ভোল্টেজ, এটা ফরওয়ার্ড কারেন্ট, ইট ইজ ইন মিলি অ্যাম্পিয়ার, তো নো ভোল্টেজ অ্যান্ড হিউজ কারেন্ট, এটা একটা মোটা অ্যারো দিয়ে দেখাচ্ছিলাম আমরা এরকম, অ্যাকচুয়ালি কীরকম এরকম, তো সেটাকে আইডিয়াল কেসে এরকম সরিয়ে নিয়ে গিয়েছিলাম। আর এখানে আইডিয়াল কেস কেমন, এখানে আইডিয়াল কেস হচ্ছে এরকম, একটা মোটা একটা বোল্ড হরফে এরকম চিহ্ন দেবো আমরা। তার মানে এটা কি, তার মানে ভোল্টেজ যতই বাড়িয়ে যাও কারেন্ট বাড়বে না, ভোল্টেজ যতই বাড়িয়ে যাও কারেন্ট বাড়বে না, কারেন্ট বাড়াতে গেলে তোমাকে এইদিকে বাড়াতে হবে এরকম। তো প্র্যাকটিক্যালি কিছুটা এরকম পাই, দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল কার্ভ। ছায়াতে ভুল আছে কিন্তু, ছায়া প্রকাশনীতে কিন্তু ভুল আছে, এই গ্রাফটা এরকম এরকম করে নিচের দিকে নামানো আছে এখানে, তো এটা ভুল, এটা কিন্তু নয় এরকম, তার বইটা কেটে দেবে একদম। তো একদম অরিজিন থেকে এটা সামান্য একটু পরে বাড়ছে, তারপরে এই দিক বরাবর কমছে এরকম, একদম অরিজিন থেকে বাড়ছে না, একটু পরে জাস্ট নি ভোল্টেজের পর থেকে কারেন্টটা বাড়ছে, আর তারপরে এটা এরকম। তো এইটা হচ্ছে রিভার্সের কার, রিভার্সের ফরওয়ার্ডের বৈশিষ্ট্য কী দেখেছিলাম, ফরওয়ার্ডের বৈশিষ্ট্য দেখেছিলাম ফরওয়ার্ড রেজিস্ট্যান্স ইজ 0 আর ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ ইন দ্য ডায়োড, ডায়োডের ভিতরে ভোল্টেজ ড্রপ ইট ইজ 0, রেজিস্ট্যান্সই 0, তো ভোল্টেজ ড্রপ হবে না। আর রিভার্সের কি, রিভার্সের ভোল্টেজ বাড়িয়েই যাচ্ছি কিন্তু কারেন্ট বাড়ছে না, তার মানে রেজিস্ট্যান্স ইনফিনিটি, রিভার্স রেজিস্ট্যান্স ইজ ইনফিনিটি। তাহলে ভোল্টেজ ড্রপ কত, ভোল্টেজ ড্রপ সবটাই ইনফিনিটি, রেজিস্ট্যান্স যদি ইনফিনিটি হয় তাহলে ভোল্টেজ ড্রপ তো কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তো তাদের প্রোডাক্ট উইল বি ইনফিনিটি। তার মানে কি, তার মানে যদি আমার কাছে একটা ফরওয়ার্ড এরকম একটা ডায়োড থাকে পিএন, আর আমি তাকে ফরওয়ার্ড বায়াস করেছি আর পিএন জাংশন ডায়োডে পিএ পজিটিভ দিয়েছি, এরকম রেজিস্ট্যান্স আছে সার্কিটে, তার মানে এর রেজিস্ট্যান্স 0, এর মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ নেই, তাহলে এটা একটা সুইচের মতো আচরণ করবে, একটা ওপেন একটা ক্লোজড সুইচ, তার মানে এটা এরকম 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 এরকম, আর যেন সুইচটা কানেক্টেড, যেন একটা তার, সিম্পল একটা তার দিয়ে জয়েন, কারণ এখানে এর কোনো রেজিস্ট্যান্স নেই, এর মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ নেই, তাহলে এটাকে আমি রেজিস্ট্যান্স বলতে পারবো না, তাহলে এটা সিম্পল তারের সাথে তুলনা করে যেতে পারি আমরা, তো সেটাকে বলা হয় শর্ট সার্কিট, কারণ এটা একটা সিম্পল তার দিয়ে যেন জয়েন আছে, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, কোনো ভোল্টেজ ড্রপ নেই, সো এখানে একটা আমরা এটা কী বলবো, একটা ক্লোজড, একটা যদি সুইচ বলি তাহলে সুইচটা অন, জাস্ট সুইচ ইজ অন। আর যদি রিভার্স কেসে যাই, ডায়োডটা এরকম আছে, এবার আমি এটা পি সাইড, এটা এন সাইড, পি এ নেগেটিভ দিয়েছি এরকম, তাহলে কি, তাহলে ডায়োডের রেজিস্ট্যান্স ইনফিনিটি, যতই ভোল্টেজ বাড়াই কোনো কারেন্ট পাবো না, দ্যাট ইজ রেজিস্ট্যান্স ইনফিনিটি, তাহলে সব ভোল্টেজ ড্রপ হয়ে গেছে ওখানে, তাহলে এটা একটা ছিন্ন বর্তনী, ওপেন সার্কিট, এটাকে বলা হয় ওপেন সার্কিট। কেমন দেখতে সেটা, এরকম 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 এরকম, এই যে এই দুটো পয়েন্টের মধ্যে কোনো যোগ নেই, কারণ রেজিস্ট্যান্স ইনফিনিটি মানে কি, রেজিস্ট্যান্স ইনফিনিটি মানে ছিন্ন বর্তনী, তার মানে একটা অফ সুইচ, এটা যদি সুইচ বলি তাহলে সুইচ ইজ অফ। তাহলে দেখতে পাচ্ছি একটা ডায়োড, একটা আমরা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে বলবো এটা প্র্যাকটিক্যাল ডায়োড, তো প্র্যাকটিক্যাল ডায়োডের ছবি তোমাকে পরীক্ষা দেবে, যদি আইডিয়াল ডায়োড উল্লেখ করে দেয় তাহলে এই ছবিটা আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ, এটা ফরওয়ার্ড কারেন্ট, এটা রিভার্স কারেন্ট, এটা আইআর রিভার্স কারেন্ট, এই দিক বরাবর কোন এককে, মাইক্রো অ্যাম্পিয়ার এককে, আর এদিকে সব ভোল্টেজ, এটা ভোল্টেজ, রিভার্স ভোল্টেজ, ফরওয়ার্ড ভোল্টেজ, এরকম গ্রাফ আছে, বইয়েও দেখে নিতে পারো একটু। তো ডায়োড ক্যান বি ইউজড অ্যাজ এ সুইচ, ফরওয়ার্ড বায়াস দাও তাহলে সেটা অন সুইচের মতো কাজ করবে, রিভার্স বায়াস দাও তাহলে সেটা ওপেন সুইচের মতো কাজ করবে, সুইচটা খোলা, সার্কিটটা যেন খোলা, দিস ইজ ওপেন, এটাকে বলা ওপেন সার্কিট, এটা শর্ট সার্কিট, এটা ওপেন সার্কিট। তো এটা প্রশ্ন দিতেই পারে যে একটা ডায়োডকে কীভাবে সুইচ হিসাবে ব্যবহার করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ট্রানজিস্টারকে কীভাবে সুইচ হিসাবে ব্যবহার করবে, এটা গতবার তার আগের বছর এসেছিলো, তো এটা এখনও এইচএসে আসেনি, তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, যে কীভাবে একটা ডায়োডকে সুইচ হিসেবে আচরণ করবে। তো এই গ্রাফের আমরা আরও এক্সটেনশন পড়ব, যে কীভাবে এই গ্রাফটাকে আরও এক্সটেন্ড করা যায়, বা এর আরও ভোল্টেজ বাড়ালে কী হবে, বা মেটেরিয়ালের টেম্পারেচার বাড়লে কী হবে, এইসব জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো তার আগে এই যে ডায়োডের প্রপার্টি, এই যে সুইচ দেখতে পাচ্ছি আমরা, একটা ফরওয়ার্ড বায়াস, তো খুব প্রচুর কারেন্ট ফ্লো করছে এখানে, যেটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, এখানে কারেন্টের মান প্রচুর হাই কারেন্ট, তো এটা ডিফিউশন কারেন্ট ভেরি হাই কারেন্ট, আর এখানে কি, এখানে I0 রিভার্স স্যাচুরেশন কারেন্ট, মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে কারেন্ট, 10⁻⁻8 10⁻⁹ ন্যানো অ্যাম্পিয়ার এই অর্ডারে কারেন্ট ফ্লো করছে এখানে, খুবই কম, ঠিক আছে।
তো সেই যে কন্ডিশন ডায়োডের, এই যে একটা স্পেশাল কন্ডিশন যে ফরওয়ার্ড ভোল্টেজ দাও তাহলে হিউজ কারেন্ট, রিভার্স ভোল্টেজ দাও তাহলে লো কারেন্ট, এইটাকে কাজে লাগিয়ে ডায়োডের একটা ব্যবহার আমাদের করতে হবে, যেটাকে বলা হয় রেকটিফায়ার বা একমুখী কারক। তো আমরা এখনই দেখতে যাচ্ছি রেকটিফায়ার কি। বেশ, তো আমাদের একমুখী কারক বা রেকটিফায়ার বলা হয় ডায়োডের একটা ব্যবহার। ডায়োডের একটা ব্যবহার রেকটিফায়ার বা একমুখী কারক। ডায়োডকে একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয় বা রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। রেকটিফায়ার কী করে? রেকটিফায়ার এসিকে ডিসি করে, এসি টু ডিসি করে। প্রপার ডিসি করতে পারে না, একটু ফ্ল্যাকচুয়েটিং থাকে, ফ্ল্যাকচুয়েটিং বা পালসেটিং ডিসি, সামান্য একটু পরিবর্তন হতে পারে। ডিসি ভ্যালুটা যে কনস্ট্যান্ট ডিসি এমনটা নয়, যেটা এসি সোর্স ছিল এরকম তাকে একদম ডিসি করে দিল পারফেক্ট, সেটা করে না। ফ্ল্যাকচুয়েটিং ডিসিকে আরও ভালো ডিসি করে ফিল্টার সার্কিট থাকে। তো ফিল্টার সার্কিটের সাহায্যে যে এইটা হয়তো সাপোজ এরকম ডিসি বানিয়েছে, এরকম ডিসি বানিয়েছে, তো সেটাকে একদম মোটামুটি পারফেক্ট করে দেওয়ার জন্য, কনস্ট্যান্ট করে দেওয়ার জন্য আরেকটা সার্কিট ইউজ করা হয়, যেটাকে বলে ফিল্টার সার্কিট। তো সেই ডায়োড যেটা পিএন জাংশন ডায়োড, সেই পিএন জাংশন ডায়োড ক্যান বি ইউজড অ্যাজ এ রেকটিফায়ার। করকম রেকটিফায়ার আছে? দুরকম রেকটিফায়ার আছে। একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার বা অর্ধ তরঙ্গ একমুখী কারক, আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার বা পূর্ণ তরঙ্গ একমুখী কারক। পূর্ণ তরঙ্গ একমুখী কারক বা ফুল ওয়েভ রেকটিফায়ার এটা আবার দুরকম। একটা হচ্ছে সেন্টার ট্যাপ রেকটিফায়ার, এটাকে সেন্টার ট্যাপ রেকটিফায়ার বলে। আর একটা রেকটিফায়ার সেটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, BRIDGE, ব্রিজ রেকটিফায়ার। তো রেকটিফায়ার করকম? দুরকম। হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার মানে রেকটিফাই করে অর্ধেক, ফুল ওয়েভ রেকটিফাই করে সম্পূর্ণ রেকটিফাই করতে পারে এরকম। ফুল ওয়েভ রেকটিফায়ার করকম? দুরকম। একটা হচ্ছে সেন্টার ট্যাপ, একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। তো জেনারেলি ইউজফুল যেটা সেটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, এটা সব থেকে বেশি ইউজ করা হয় বিভিন্ন সার্কিটে। এছাড়াও আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, মানে সেন্টার ট্যাপ রেকটিফায়ার, এদেরও ইউজ আছে। তো আমাদের সিলেবাসে কোন দুটো আছে? হাফ ওয়েভ রেকটিফায়ার অ্যান্ড সেন্টার ট্যাপ রেকটিফায়ার, এই দুটো আমাদের সিলেবাস আছে। ব্রিজ রেকটিফায়ার আমাদের সিলেবাসে নেই। তো আমরা এই দুটি দেখব। তো প্রথমে একটু হাফ ওয়েভ রেকটিফায়ার পড়ি, তারপরে দেখবো যে কীভাবে রেকটিফাই করে, কীভাবে এসি থেকে ডিসি বানাই। এসি একটা সিগন্যাল যেটা চেঞ্জ হচ্ছে সময়ের সাপেক্ষে, একবার প্লাস, একবার মাইনাস, একবার প্লাস, একবার মাইনাস অসিলেট করছে, তো সেটাকে শুধু প্লাস বা শুধু মাইনাস কীভাবে করে, তো সেটার কাজ হচ্ছে রেকটিফাই করা। সেটা হাফ করছে না ফুল করছে তার অনুসারে এগুলোকে নাম দেওয়া হয়েছে হাফ ওয়েভ বা ফুল ওয়েভ রেকটিফায়ার। তাহলে দেখি হাফ ওয়েভ রেকটিফায়ার কী। সাপোজ হাফ ওয়েভ রেকটিফায়ার কীরকম সার্কিট ইউজ করা হয়? সাপোজ একটা এসি সোর্স, এরকম একটা এসি সোর্স লাগিয়েছি আমরা, যেটা একটা সাইনোসোডিয়াল, একটা কস বা সাইন কিছু একটা ভোল্টেজ সোর্স আমরা এরকম লাগিয়েছি। আর তারপর একটা ট্রান্সফর্মার আছে, এরকম ট্রান্সফর্মার আছে। এখানে একটা ডায়োড আছে, পিএন জাংশন ডায়োড, এটা তার পি সাইড, এটা তার এন সাইড। আর একটা রেজিস্ট্যান্স আছে, লোড রেজিস্ট্যান্স বলা হয় এটাকে, এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স আর এল। লোড মানে আমরা বুঝি যে কত লোড দেওয়া আছে। তো আমাদের বাড়িতে ফ্রিজ, মোটর সবাই লোড একটা করে, তাদের সম্মিলিত রেজিস্ট্যান্স যেটা সেটাকে বলি লোড রেজিস্ট্যান্স। তো সেটাকে RL দিয়ে ডিনোট করা হয়, আর এরকম একটা চিহ্ন দেওয়া হয়। ইন্ডিভিজুয়াল রোধ যেগুলো সেগুলোকে এরকম করে দেওয়া হয়, আর যদি সম্মিলিত রোধ থাকে তাহলে এটা ব্র্যাকেট দেওয়া হয়, তাহলে লোড রেজিস্ট্যান্স বলা হয়, হোয়াট এভার বি দ্য লোড। আর এখানে একটা চিহ্ন দেওয়া হয় এরকম, সেটাকে বলা হয় মজ্জা। ট্রান্সফর্মার এরকম দেখতে হয়, এরকম ট্রান্সফর্মার হয়, এরকম পাক দেওয়া হয়, ইনপুট এটা আউটপুট। তো সেটাকে আমরা এইভাবে চিহ্ন দিয়ে দেখাই এরকম। তো মাঝখানে এই যে মেটেরিয়ালটা, এই মেটেরিয়ালটাকে বলা হয় কোর বা মজ্জা, সেটা কাঁচা লোহা, ইস্পাত যেমন ব্যবহার করা হয়। তো সেটা এখানে ভেতরে ভরে দেওয়া হয় যাতে করে ম্যাগনেটিক ইন্ডাকশানটা ভালো হয়।
এখানে তো ইন্ডাকশন হয়, এখানে কিছু কারেন্ট যাবে, তো কারেন্ট পরিবর্তন হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্সগুলো এখানে ঢুকবে, তো এখানে ফ্যারাডের সূত্র অনুসারে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তো কারেন্ট পাবো দ্বিতীয়তে। এবং কত ভোল্টেজ তৈরি হবে নির্ভর করবে পাক সংখ্যার উপর। N1 আর N2 পাক সংখ্যা যার বেশি সেখানে সেরকম কারেন্ট পাবো। তো এটা এসি সোর্স। এখানে এবার কারেন্টটাকে বাড়িয়ে হোক কমিয়ে হোক, জেনারেলি কমিয়ে, সাপোজ আমাদের কোনো একটা ডিসি সোর্স দরকার, সব কিছুতে এসিতে হবে না, সাপোজ মোবাইল চার্জ করবো আমি, তো মোবাইল চার্জ করতে এসিতে চার্জ করতে হয় না, আমাদের অ্যাডাপ্টার বাড়িতে মানে কিনতে পাওয়া যায়, সেই অ্যাডাপ্টারে লেখা থাকে 5 ভোল্ট ডিসি, 5 ভোল্ট ডিসি। কিন্তু তোমার বাড়ি তো এসি, তাহলে এখানে একটা সুইচ থাকে যেটাকে আমরা প্লাগে গুঁজে দিই, 3টে নব থাকে, তো তার থেকে এরকম তার ফার থাকে, এইটা দিয়ে তারপরে মোবাইলে লাগাই, এটা দিয়ে তারপর আমরা মোবাইলে বিভিন্ন জয়েন্ট ফয়েন্ট করা থাকে, তারপর আমরা মোবাইলে গুঁজে দিয়ে সেটাকে চার্জ করি। তাহলে এই মোবাইলটা চার্জ হবে 5 ভোল্টেই, ডিসিতে চার্জ হবে। মোবাইলে ব্যাটারি যেটা সেটা 5 ভোল্টেই চার্জ হবে, ডিসিতে 5 ভোল্টে চার্জ, সুতরাং এসিতে গুঁজে দিলে সেটা হবে না, হাই ভোল্টেজ। তো এখানে কী করেছি আমরা, এখানে দেখতে পাচ্ছি যে 220 ভোল্ট এসি, সেটাকে প্রথমে কমাতে হবে, স্টেপ ডাউন করতে হবে। কিসের সাহায্যে কমাবো? ট্রান্সফর্মার সাহায্যে কমাবো। ট্রান্সফর্মার আমরা জানি এরকম ফর্মুলা, V2/V1 = N2/N1। তো V2টাকে আমি মানে বাড়াতে পারি কমাতে পারি পাক সংখ্যা ঠিক করে। তো যেমন পাক সংখ্যা N2 N1 যেমন হবে, এখানে পাক সংখ্যা যেমন দেবো সেই অনুপাতে আমরা ভোল্টেজটা কমিয়ে দিতে পারি। এবার ভোল্টেজটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে সেটাকে ডিসি করবো। কে ডিসি করবে? রেকটিফায়ার। এটা কেমন রেকটিফায়ার? হাফ ওয়েভ রেকটিফায়ার। তো কীভাবে রেকটিফাই করছে এটা দেখবো আমরা জাস্ট। সাপোজ আমাদের কোনোভাবে বাড়ির এসি থেকে গুঁজে টুজে ভোল্টেজটা এই জায়গায় কমিয়েছি, তো এখানে একটা ইনপুট ভোল্টেজ, ইট ইজ VI এসি। ডায়োডের দুপ্রান্তে যে ভোল্টেজ, এখানে যে ভোল্টেজ সেটা হচ্ছে আমাদের ইনপুট এসি। আর সাপোজ এই লেভেলটা হচ্ছে আমাদের 0, দিস ইজ দ্য গ্রাউন্ড লেভেল 0। তো যা কিছু ভোল্টেজ আমরা বলবো এটা 0 রেসপেক্টে এটা বলবো। যদি এটা 0 বলি তাহলে এটা পজিটিভ, এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা 0টা পজিটিভ হয়ে যাবে, যদি নেগেটিভ হয় তাহলে মানে এইরকম। এটা এসি সোর্স, তার মানে এরকম গ্রাফ VI। এই যে এখানে ভোল্টেজ পরিবর্তন হচ্ছে কীভাবে? সময়ের সাপেক্ষে ভোল্টেজ কখনো বাড়ছে, তারপরে 0, তারপর নেগেটিভ, তারপরে বাড়ছে পজিটিভ, যেমন এসি সোর্স যেমন হয় এরকম ডিরেকশন চেঞ্জ করে, একবার কারেন্ট এই দিকে একবার কারেন্ট এই দিকে, এরকম ডিরেকশন হয়। তো আমাদের এর রেসপেক্টে আমরা এটাকে বলবো পজিটিভ, এর রেসপেক্টে এটাকে বলবো নেগেটিভ, এরকম 0 রেসপেক্টে। কারণ 0 পজিটিভ হতে পারে, 0টাকেও হাই ভোল্টেজ বলতে পারি যদি ওই পাশটা নেগেটিভ হয়। তো আমরা এবার কী বলবো, আমাদের জাস্ট এবার লোড এখানে আমরা আউটপুট ভোল্টেজ নেবো, আউটপুট ভোল্টেজ এখানে VO, লোডের অ্যাক্রসে আউটপুট ভোল্টেজ দেবো। তো দেখতে পাচ্ছি আমরা যদি আউটপুট ভোল্টেজটা এখানে ড্র করি, ডিসি, এটা এসি ইনপুট আর এটা ডিসি আউটপুট যদি বের করি, তাহলে এই যা গ্রাফ তার সেম এরকম আমরা আঁকবো এখানে এরকম। তো দেখতে পাচ্ছি হাফ অফ দ্য সাইকেলের জন্য ডায়োডের এইখানে ভোল্টেজ পজিটিভ, এই যে ভোল্টেজ পজিটিভ, এইটুকু সাইকেলের জন্য ভোল্টেজ পজিটিভ। আর ভোল্টেজ যদি পজিটিভ হয় তাহলে পি সাইডে পজিটিভ ভোল্টেজ দেওয়া মানে ডায়োড ফরওয়ার্ড বায়াস হলো। আর আরেকটা দিকে নেগেটিভ আছে, তো এটা ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াস যদি হয় তাহলে এখানে যা ভোল্টেজ এখানেও তাই ভোল্টেজ পাবো, কারণ ফরওয়ার্ড ভোল্টেজের ক্ষেত্রে ডায়োডের রেজিস্ট্যান্স হচ্ছে 0, আইডিয়াল কেস রেজিস্ট্যান্স 0, আর ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ইজ 0। তাহলে এখানে যা ভোল্টেজ এখানেও তাই ভোল্টেজ, আর এখানে 0 মানে এখানে 0, তার মানে এখানেও আমি 0 পাবো। আর এখানে যে ভোল্টেজটা থাকবে এই যেমনভাবে পরিবর্তন হবে, এখানে আর বাড়তে ম্যাক্সিমাম, তাহলে এখানে ম্যাক্সিমাম, এখানে কমছে মিনিমাম, তো এখানে মিনিমাম। তো এই দুটোর মধ্যে এখানে যা ভোল্টেজ এখানে তাই ভোল্টেজ পাবো, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা পেরোবে। তার মানে লোডের দুপ্রান্তে ভোল্টেজ কত? এই ভোল্টেজটাই, এটা এখানে হাই ভোল্টেজ এখানে লো ভোল্টেজ, তো এই ভোল্টেজটা আমরা এই জায়গায় পাবো। সেকেন্ড হাফ সাইকেলে কী হবে? পরের হাফ সাইকেলে দেখতে পাচ্ছি আমরা নেগেটিভ ভোল্টেজ, পরের হাফ সাইকেলে ভোল্টেজ নেগেটিভ, তার মানে এটা উল্টে গেছে, নেগেটিভ। তার মানে এইটা উচ্চ বিভব, এইটা নিম্ন বিভব। এটা যদি নেগেটিভ হয় তাহলে পি সাইডে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, তার মানে রিভার্স বায়াস দিচ্ছি আমি, রিভার্স বায়াস। পি এ নেগেটিভ ভোল্টেজ দেওয়া, তার মানে রিভার্স বায়াস। আর রিভার্স বায়াসের কন্ডিশন কী দেখলাম? রিভার্স রেজিস্ট্যান্স ইজ ইনফিনিটি অ্যান্ড ভোল্টেজ ড্রপ ইজ ইনফিনিটি। তার মানে কি, যদি রেজিস্ট্যান্স ইনফিনিটি হয় তার মানে কোনো কারেন্ট এই দিক বরাবর পেরোবে না, এটা ওপেন সার্কিট, খোলা। তাহলে সার্কিটটা কোন জায়গায় কমপ্লিট? সার্কিটটা এখানে যদি 0 হয় তাহলে এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, এটাও সব 0, এগুলো সব 0, এখানে সব 0, কেন? কোনো কারেন্ট নেই, এটা ছিন্ন, এটা কেটে দাও মনে। তাহলে এইটা 0, এগুলো সব 0, কোনো কারেন্টই নেই, তাহলে সব জায়গায় পোটেনশিয়াল সেম, কোনো ভোল্টেজ ড্রপের ব্যাপার নেই। এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এখানেও 0, এইটা ছিন্ন, এটা কাটা, ঠিক আছে, এটা ছিন্ন।
তার মানে কি, তার মানে এখানে যে ভোল্টেজটা ছিল সেটা সবটাই ইনফিনিটি ড্রপ হয়ে গেছে, এখানে জিরো পাবে তুমি। তাহলে যদি জিরো পাই তাহলে এখানে জিরো ভোল্টেজ, দিস ইজ জিরো ভোল্টেজ। তারপরে কি, আবার যখন পজিটিভ হাফ সাইকেল তখন ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট বেরোবে, আর যদি এখানে ভোল্টেজ হাই ভোল্টেজ হয় তাহলে তুমি এদিকে কারেন্ট পাবে, এদিকে বরাবর আইএল লোড কারেন্ট, এদিকে বরাবর কারেন্ট পাবো। এটা পজিটিভ, এটা নেগেটিভ। যদি পজিটিভ সাইকেল হয় কারেন্ট যাবে, তো এদিকে কারেন্ট কমপ্লিট করবে সার্কিটে, তো এটা জন্য কারেন্ট পাবে, আর কারেন্ট ইন্টু লোড ইজ দ্য ভোল্টেজ, সেটা আমরা ড্র করছি। আবার আমরা সেম ভোল্টেজ ফেরত পাবো। তাহলে দেখতে পাচ্ছি হাফ ওয়েভ রেকটিফায়ারে যেটা, সেটা হচ্ছে যে পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োড ফরওয়ার্ড বায়াস, তার জন্য আমরা ডায়োড কারেন্ট পাস করছে, হিউজ কারেন্ট পাস করে, আমরা জানি মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য। তো তার জন্য প্রচুর কারেন্ট পাবো, লোড কারেন্ট পাবো এইদিকে, পি থেকে এনের দিকে কারেন্ট পাই মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য। তো এইদিকে একটা সাইকেল কমপ্লিট করবে, কারেন্ট পাবো, কারেন্টের সাথে লোড রেজিস্ট্যান্স গুণ করে দাও, তাহলে ভোল্টেজ পাবো, সেই ভোল্টেজটাকে ড্র করছি আমরা। নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডায়োড রিভার্স বায়াসের ওপেন সার্কিট, তার মানে সার্কিট ছিন্ন বর্তনী, তার মানে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, তার মানে এখানে যা ভোল্টেজ জিরো ভোল্টেজ, এখানেও তাই, তাহলে ভোল্টেজ জিরো। সেইটা হচ্ছে আমাদের রেকটিফায়ার করা। এটা কীরকম হয়েছে, এটা ডিসি হয়ে গেছে, এটা ছিল এসি, কারেন্টের দিক পরিবর্তন হচ্ছিল, এখানে আর দিক পরিবর্তন হচ্ছে না, কিন্তু এটা পারফেক্ট ডিসি নয়, এটা ফ্ল্যাকচুয়েটিং ডিসি, কখনো বাড়ছে তারপর জিরো, তারপর আবার বেড়েছে কমেছে তারপর জিরো, এরকম, মানে কিন্তু নেগেটিভ নয়। আর যেহেতু নেগেটিভ নয় তাই এটাকে ডিসি বলতে পারি আমরা। কারেন্ট এই দিকে যাবে, তারপরে কিছুক্ষণ কারেন্ট যাবে না, তারপর আবার ওই দিকে যাবে, কিছুক্ষণ কারেন্ট যাবে না, কিন্তু এই দিকে কারেন্ট যাবে না, উল্টো দিকে কারেন্টের দিক চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা ডিসি। ফ্রিকোয়েন্সি কত, এর কত ফ্রিকোয়েন্সি, যদি ইনপুটের ফ্রিকোয়েন্সি হয় এফ বা 50 হার্জ, তাহলে আউটপুটের ফ্রিকোয়েন্সি কত, আউটপুটের ফ্রিকোয়েন্সিও তাই সেম, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য আউটপুট ইজ অলসো 50 হার্জ। কেন, এর তো একবার বাড়ছিল, একবার কম ছিল, একবার বাড়ছিল, একদিন কম ছিল। ফ্রিকোয়েন্সি বলতে আমরা বুঝি যে 1 সেকেন্ডে কবার পূর্ণ দোলন, এটাকে ফ্রিকোয়েন্সি বলি। মানে এটা যদি হয়, এখান থেকে যদি যাত্রা শুরু করে, এই গেল ফেরত এলো, 1 সেকেন্ডে কবার হলো, এটা গেল ফেরত এলো, আবার গেল ফেরত এলো। যদি 1 সেকেন্ডে 5 বার হয় তাহলে আমরা বলি ফ্রিকোয়েন্সি 5 হার্জ, তার মানে 1 সেকেন্ডে 5 বার পূর্ণ দোলন। যদি ফ্রিকোয়েন্সি 50 হার্জ বলি, তার মানে 1 সেকেন্ডে 50 বার পূর্ণ দোলন, তার মানে যাওয়া আসা করে 50 বার এটা 1 সেকেন্ডে হচ্ছে, তার মানে 100 বার দিক পরিবর্তন হচ্ছে। 50 বারের জন্য এদিকে একবার যাওয়া, এদিকে ফেরত আসা, এটা 50 বার হচ্ছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, এরকম করে 50 বার হচ্ছে 1 সেকেন্ডে, তার মানে 100 বার দিক পরিবর্তন হচ্ছে। তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ইনপুট এসির ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি ভ্যালুটা হচ্ছে 50 হার্জ। টাইম পিরিয়ড কত, টাইম পিরিয়ড 1/f, তার মানে 1/f যদি তুমি বের করো তাহলে এটা সামহাও সেকেন্ড বা মিলি সেকেন্ডে বের করবে, কিছু একটা সামহাও ডট মিলি সেকেন্ড, 1/50 মিলি সেকেন্ড, 1/50 সেকেন্ড, 1/50 সেকেন্ড দেওয়া সামহাও কিছু মিলি সেকেন্ড, এটাকে 1 করবে, যেটা রেজাল্ট বেরোবে তত মিলি সেকেন্ড। তার মানে কি, ফ্রিকোয়েন্সি থেকে আমরা টাইম পিরিয়ড বের করতে পারি। আর আউটপুটের কি, আউটপুটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে আছে, তারপরে কিছুক্ষণ নেই, কিন্তু টাইমটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। এখানে কীরকম গেল, তারপরে ফেরত এলো না, আবার ওখান থেকেই গেল, আবার গেল, আবার গেল, আবার গেল, এরকম অফ বিট একটা করে। এখানে যেমন প্রত্যেকটি বিট একটা আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এখানে কি আপ ডাউন নেই, ডাউনটা মনে মনে, আপ আপ আপ, বাট আই এম কাউন্টিং দ্য কাউন্টস, আমি বিটগুলো কাউন্ট করছি, কাউন্টিং দ্য বিটস। এমনটা নয় যে আপ 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 বেড়ে, যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এখানে কিন্তু আপ 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 এত ফাস্ট বলতে পারবো না আমি, আপ ডাউনটা নেই, তো ডাউনটা বলবো না আমি মুখে, কিন্তু টাইমটা তো ক্যালকুলেশন করছি, সেই একই টাইমের মধ্যে এটা আউটপুট দিচ্ছে, ওটা ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে না। এমনটা নয় যে এটা লার্জ অসিলেশন হচ্ছে, এরকম 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 এরকম, বা স্লো অসিলেশন হচ্ছে, গেল তারপর আবার অনেকক্ষণ পরে গেল, এরকম নয়। ফেরত আসার সময়টা তোমাকে কাউন্ট করতে হবে। এখানে পাচ্ছি, এখানে আমি আবার পাচ্ছি না, এখান থেকে যাচ্ছি, তারপর আবার এখান থেকে এইটা জায়গায় আবার পাচ্ছি। সো দ্যাটস ওয়াই ফ্রিকোয়েন্সি অফ দ্য আউটপুট ইজ অলসো 50 হার্জ, আউটপুট ফ্রিকোয়েন্সি ইজ অলসো 50 হার্জ, দ্যাট ইজ টাইম পিরিয়ড ইজ অলসো 1/50 সেকেন্ড। সো এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। আর হাফ ওয়েভ রেকটিফায়ারের এই যে ঢেউগুলো, এই যে এইটা এগুলোকে বলে রিপল, PPLE, রিপল বলে আমরা জানি ঢেউ। তো ফিল্টার সার্কিটের সাহায্যে এই রিপিলগুলোকে একটু কমানো যায়, রিপিলগুলোকে কমিয়ে এটাকে পারফেক্ট ডিসিতে করা হয়। রেকটিফায়ার সেটা পারে না, রেকটিফায়ার শুধুমাত্র এসিকে ডিসি করে, ডিসিকে পারফেক্টলি ডিসি করে ফিল্টার পরের সার্কিটে সেটা। তো এটা দেখতে পাচ্ছি, এটা যে ডিউটি টাইম
কতক্ষণ অন কতক্ষণ অফ, দিস টাইম ইজ ডায়োড ইজ অন, ডায়োড ইজ অফ, হেয়ার ডায়োড ইজ অন, হেয়ার ডায়োড ইজ অফ। তাহলে তার ডিউটি কতক্ষণ, তার অন থাকার ডিউটি কতক্ষণ, 50%, 50% অফ, 50% অন। সো ইট ইজ কল্ড দ্য ডিউটি সাইকেল, ডিউটি সাইকেল ডি। ইট ইজ অন টাইম বাই টোটাল টাইম পিরিয়ড। টোটাল টাইম পিরিয়ডের মধ্যে অন টাইম কত, 50%, অর্ধেক টাইম, T/2 সময় সে আছে, সুতরাং এটা হাফ। T/2 টাইম সে অন টোটাল টাইম পিরিয়ডের মধ্যে, তার মানে হাফ, ডিউটি সাইকেল ইজ হাফ। যদি পার্সেন্টেজে দেখাই তাহলে এটা 50%, ইট ইজ 0.5। যদি পার্সেন্টেজ করি তাহলে এটা 50%, মানে 50% সে অ্যাক্টিভ, 50% সে ইনঅ্যাক্টিভ। এটাকে বলে ডিউটি সাইকেল, নট এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি ক্যালকুলেশন আলাদা আছে। তো তো আমরা দেখতে পাচ্ছি যে হাফ ওয়েভ রেকটিফায়ার যেটা, সে 50% অর্ধ তরঙ্গ একমুখী করতে পারে, অর্ধ তরঙ্গ, অর্ধেকটা সে রেকটিফাই করতে পারে। এই যে এটাকে রেকটিফাই করেছে, মানে এটা যেমন ছিল সেরকম ছিল, বাকি অর্ধেক পোর্শন সেটা জিরো, মানে জাস্ট এসিকে ডিসি করেছে, এসিকে ডিসি করেছে, বাকি অর্ধেক করার ক্ষমতা নেই। মানে এটা জিরো করে দিয়েছে, কিন্তু এটাকে এই ভ্যালুটা জিরো, ভ্যালুটা এটার কিছু ভ্যালু ছিল, সেই ভ্যালুটাকে ফিরিয়ে দিতে পারেনি, জিরো ভ্যালু করে দিয়েছে। তো এটা পার্সিয়ালি রেকটিফাই করে, দ্যাট ইজ হাফ ওয়েভ রেকটিফায়ার বলা হয় এটাকে। এইটাকে ওভারকাম করার জন্য আরেক ধরনের রেকটিফায়ার ইউজ করা হয়, যেটাকে বলা হয় পূর্ণ তরঙ্গ একমুখী কারক বা ফুল ওয়েভ রেকটিফায়ার। তো তার অ্যাকশন একটু আলাদা, কীরকম সেটা, ফুল ওয়েভ রেকটিফায়ার ফুল ওয়েভ রেকটিফায়ার এটা দুখানা ডায়োড ইউজ করা হয়। সাপোজ এটা আমার আগের মতনই এসি সিগন্যাল, এসি লাগানো হয়েছে, এখানে আগের মতনই ট্রান্সফর্মার ইউজ করেছি আমরা, এখানে মজ্জা, শুধু ট্রান্সফর্মারটার একটু অন্যরকম ট্রান্সফর্মার ইউজ করেছি এরকম। এখানে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ইউজ করেছি, কীরকম ট্রান্সফর্মার সেটা পরে বলছি। এখানে একটা ডায়োড এরকম, এখানে একটা ডায়োড, দুটো ডায়োড লাগানো হয়েছে, একটা লোড রেজিস্ট্যান্স এরকম, এটা এইভাবে কানেকশান করা থাকে। এটা গ্রাউন্ড মনে মনে ভাবতে পারো, এটাকে মনে মনে ভাবতে পারো গ্রাউন্ড। আর এইটাকে এইখানে তুলে দিয়ে এটাকে পার করে দিয়ে এখানে লাগিয়ে দেওয়া হয়। এইটা ছিল আমার লোড রেজিস্ট্যান্স, এর অ্যাক্রসে ভোল্টেজ মাপবো, তো এটা V0, এটা প্লাস, এটা মাইনাস। এটা একটা ডায়োড, এটা পি সাইড, এটা এন সাইড, এটা একটা ডায়োড, এটা পি সাইড, এটা এন সাইড। এখানে দেখতে পাচ্ছি যে ডায়োডটা, সেই ডায়োডটা সেন্টারটাকে ট্যাপ করে দেওয়া আছে, মানে গ্রাউন্ড লেভেল যেটা, এটা যদি গ্রাউন্ড লেভেল বলি, জিরো লেভেল বলি আমরা, তাহলে এই এখান থেকে, মানে এরকম একটা বলতে পারি আমরা, এরকম যদি একটা ট্রান্সফর্মার থাকে এরকমভাবে, এটা ইনপুট, এখানে এরকম তার দিচ্ছে, আমরা এরকম ঘুরিয়ে 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 মাঝখানে একটা বের করেছি, দিয়ে তারপর আবার এরকম করে জড়িয়ে জড়িয়ে এরকম করে নিচ্ছি। আমি দু জায়গায় ভোল্টেজ মাপতে পারি, দুই জায়গায় ভোল্টেজ মাপতে। এটা যদি গ্রাউন্ড বলি, এটাকে যদি আমি বলি গ্রাউন্ড, তাহলে এটা জিরো, এর রেসপেক্ট এখানে পজিটিভ, এর রেসপেক্ট এখানে মাইনাস। তার মানে কি, যদি এটা তোমার 10 ভোল্ট তুমি লাগাও এখানে, সাপোজ এটা 10 ভোল্ট একটা সোর্স আমরা লাগিয়েছি, 10 ভোল্ট এসি সোর্স লাগিয়েছি, আর এখানে যদি ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন হয়ে 20 ভোল্ট হয়ে যায়, এখানে যদি এটা 20 ভোল্ট হয়ে যায়, তার মানে বুঝতে হবে এখানে +10, এখানে -10, জিরো রেসপেক্টে এখানে 10, জিরো রেসপেক্টে এখানে -10, তার মানে এর রেসপেক্টে এ হাই ভোল্টেজে আছে, আর এর রেসপেক্টে এ হাই ভোল্টেজে আছে, আর টোটাল ডিফারেন্স ইজ 20 ভোল্ট, 10 to -10, 10 minus or -10 ইজ দ্য 20 ভোল্ট। তার মানে মাঝখানের পাক দিয়ে, এটা একটা তার, তো সেটাকে পাক দিচ্ছি, এরকম করে পাক দিতে 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 একটা পাক আমরা বার করে রেখেছি এইভাবে, দিয়ে তারপর আবার পাক দিতে দিতে লাস্ট আর একটা পাক বের করে রেখেছি, এরকম করে জাস্ট একটা তার পাক দিতে দিতে একটা জাস্ট একটা ফাঁস বের করে রেখেছি, এরকম করে জয়েন করে করে এরকম করে এরকম করে, তারপরে পাক দিতে দিতে আবার এটা লাস্টের যে পাক সেটাকে ছেড়ে রেখেছি। এই দুটোর মধ্যে ভোল্টেজ নেবো, এই দুটোর মধ্যেও ভোল্টেজ নেবো, এরকম। এই কোনো একটা যদি গ্রাউন্ড হয়, তাহলে এর রেসপেক্টে এখানে ভোল্টেজ পাবো, এর রেসপেক্ট এখানে ভোল্টেজ পাবো, দুই জায়গায় দুরকম ভোল্টেজ পাবো। তাহলে সেই রকম কেস যখন হয়, আবার যদি খানিকক্ষণ পরে এইটা মাইনাস, এটা প্লাস, খানিকক্ষণ পরে এইটা -10, এটা +10, এরকম যদি এই ডিফারেন্সটা চেঞ্জ হয়, এরকম একটা ভোল্টেজ সিগন্যাল যদি চেঞ্জ হয়, তা যদি 20 ভোল্ট হয়, পিক টু পিক ডিফারেন্স যদি 20 ভোল্ট হয়, তাহলে আমরা বলবো এটা একটা হাই ভোল্টেজ, এটা জিরো, এটা মাইনাস দ্যাট ভোল্টেজ, ডিফারেন্স ইজ অ্যাম্প্লিফাইড। যদি 5 ভোল্ট হয়, এটা যদি সেম ভোল্টেজ হয়, এটা যদি 10 হয়, এটা যদি সেম একই পাক সংখ্যা থাকে, তাহলে এখানে 5, এখানে 5, -5, ডিফারেন্স কত, 10, জিরো রেসপেক্টে এ 5, জিরো রেসপেক্টে এ -5, এরকম এইভাবে ট্রান্সফর্মারটা বানানো হয় এই জায়গায়। এটাকে বলা হয় সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার। তোমাদের বইয়ে উল্লেখ নেই, ঠিক আছে, তোমাদের বইয়ের আলাদা করে উল্লেখ নেই, ওটা জাস্ট ফুল ওয়েভ রেকটিফায়ার বলে দিয়েছে। তো এবার যেগুলো সিলেবাসে নেই, যে জিনিসগুলো আমরা একটু একটু করে বলে দিচ্ছি, এইটা থেকে আবার অনেকের প্রশ্ন,
অরিজিনাল প্রশ্ন নিয়ে ভাবার দরকার নেই, অথচ যেটা আমি আউট অফ দ্য সিলেবাস 2 লাইন বলছি সেইটাকে নিয়ে আবার হাজার হাজার প্রশ্ন, তাহলে তোমাকে গুগল করতে হবে। যে ধরনের প্রশ্নগুলো আমি জাস্ট একটু মাথায় চিন্তাভাবনা দিয়ে দিচ্ছি, এখন সেইটাই যদি প্রশ্ন হয়ে দাঁড়ায় যে তাহলে সেন্টার ট্যাব রেক্টিফায়ারের হিস্ট্রি জানবো আমি, তাহলে তোমাকে গুগল করতে হবে। তাহলে তুমি যদি আমাকে মেসেজ করো যে স্যার এটা কী ওইটা কী ওইটা কী, তাহলে আমার তোমাকে বোঝানো সম্ভব নয়, কারণ তুমি এখন ক্লাস 10-12 লেভেলে আছো। তাতে যদি আমাকে গ্র্যাজুয়েশন পড়াতে হয় তাহলে সেটা নিশ্চয়ই সম্ভব নয় বোঝানো, তাহলে নিজেকে পড়তে হবে, গুগল করতে হবে, ইউটিউব দেখতে হবে, সেখান থেকে হয়তো আরও কিছু জিনিস জানতে পারো। কিন্তু সিলেবাসের মধ্যে যেটা আছে সেইটা যেটুকু জানার দরকার সেটুকু আমি জাস্ট একটু বলে দিই, কিন্তু সেটাই তোমার সিলেবাস হয়ে যদি দাঁড়ায় তাহলে খুব মুশকিল। তাহলে নিজেকে পড়তে হবে, কারণ আমি তো সবটা বোঝাতে পারবো না, যতটুকু দরকার আমি ততটুকু বোঝালাম, এর বাইরে আমি কিন্তু কিছু বোঝাতে পারবো না। আমাকে যদি কেউ ব্রিজ রেক্টিফায়ার স্যার বুঝিয়ে দেন, কোনো বছর বোঝাই কোনো বছর বোঝাই না, এবছর যেমন বোঝাবো না। গত বছর ব্রিজ রেক্টিফায়ার অনেক ছেলে করে এনেছিল, ল্যাবেও করে নিয়ে এসেছিলো, তো ঠিক আছে করবে, কিন্তু তারা নিজের চেষ্টা তো করেছে, এমনটা নয় যে আমাকে জিজ্ঞেস করে স্যার ব্রিজ রেক্টিফায়ারটা বলে দিন, ব্রিজ রেক্টিফায়ারটা বলে দিন। নিজেকে পড়তে হবে তাহলে সেগুলো, যদি আউট অফ দ্য সিলেবাস পড়তে হয়, আদারওয়াইজ তোমাকে ওয়েট করতে হবে অনার্স পড়ার জন্য। তো এটা কী হয়, এটা একটা সেন্টার ট্যাপ রেক্টিফায়ার, এটা গ্রাউন্ড হিসাবে নেবো আমরা। তো যদি যদি ইনপুটের কথা বলি আমরা, ইনপুট ভোল্টেজটাকে যদি আমরা দেখাই এরকম ভিআই, টাইমের রেসপেক্টে গ্রাফ হচ্ছে এরকম, এটা টাইমের রেসপেক্টে গ্রাফ। এবার আউটপুট, এই লোডের অ্যাক্রসে আউটপুট যেটা সেটাকে দেখাচ্ছি, ভিও এরকম এরকম। দেখতে পাচ্ছি যে যখন 0 থেকে এই এতটা, এই যে এইটুকু সাইকেল, তখন এখানে প্লাস, 0 রেসপেক্ট এখানে প্লাস, এখানে নেগেটিভ, যেটুকু ভোল্টেজ তৈরি হবে এখানে প্লাস। তার মানে কি, এই ডায়োড ইজ ফরওয়ার্ড বায়াসড, দিস ডায়োড ইজ অ্যাট ফরওয়ার্ড বায়াস অ্যান্ড দিস ডায়োড ইজ অ্যাট রিভার্স বায়াস। তাহলে এটা যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে D1 ডায়োড উইল কন্ডাক্ট অ্যান্ড D2 ডায়োড উইল অফ। কী বললাম বোঝা গেল? যদি ডায়োডের অ্যাক্রসে যদি ভোল্টেজটা এখানে যদি 5 ভোল্ট হয়, এখানে যদি -10 ভোল্ট হয়, -5 ভোল্ট হয়, তাহলে এই 5 ভোল্ট 0.5 এই যে ভোল্টেজ, এইটুকুর মধ্যে সার্কিট অ্যাক্টিভনেস থাকবে। তার মানে এইদিকে কারেন্ট গিয়ে লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফেরত এসে এখানে যাবে, সার্কিট কমপ্লিট করবে এইভাবে। এদিকে গেল কারেন্ট ফেরত এসে এরকমভাবে সার্কিট কমপ্লিট করবে। আর যদি তখন D2 কোনো ভূমিকা নেই, কারণ তখন D2 যে এই যে ডায়োডটা, এটা D2, এটা D1। D2 ডায়োড ইজ অ্যাট অফ, এই সময় ডায়োড তখন অফ কন্ডিশন আছে, কারণ এটা রিভার্স বায়াস কন্ডিশন আছে। যদি এটাকে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে দিতে হয় তাহলে এটাকে ফরওয়ার্ড বায়াস করতে হবে, এখানে প্লাস ভোল্ট দিতে হবে। তো কারেন্ট এই দিক বরাবর যাবে, আর এইদিকে কারেন্ট গিয়ে নিচের দিকে নামবে না, কারণ এই ডায়োডটা অফ আছে। সুতরাং এখানে পেরিয়ে গিয়ে লোডের অ্যাক্রসে কারেন্ট পাবো এই দিক বরাবর, IL এই দিক বরাবর কারেন্ট যাবে। আর লোড কারেন্ট ইন্টু লোড রেজিস্ট্যান্স ইজ দ্য ভোল্টেজ। তো এটা কারেন্ট যেহেতু এইদিকে, তো এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমি এরকম একটা ভোল্টেজ পাবো। আর ডায়োড ফরওয়ার্ড বায়াস আছে, সুতরাং রেজিস্ট্যান্স খুব রেজিস্ট্যান্স 0, সুতরাং এখানে যা ভোল্টেজ এখানে তাই ভোল্টেজ, আর সেই ভোল্টেজটা এখানে, সেই ভোল্টেজটাই আউটপুট ভোল্টেজ। আর এটা 0, সো এটা 0, তো ভোল্টেজ ডিফারেন্স ইজ দ্যাট। নেগেটিভ হাফ অফ দ্য সাইকেল যখন, এরকম হাফ অফ দ্য সাইকেল যখন, তখন এখানে প্লাস ভোল্টেজ আর ওখানে মাইনাস ভোল্টেজ। নেগেটিভ হাফ অফ দ্য সাইকেল যখন, তখন মানেটা কি, তখন এটা 0, এটা রেসপেক্ট এখানে সাপোজ 5 ভোল্ট বা 10 ভোল্ট, আর ওইটা -10 ভোল্ট -5 ভোল্ট, এরকম কিছু। তার মানে এখন কারেন্ট কোন দিকে? এখন কারেন্ট এই দিক বরাবর কারেন্ট গিয়ে এইদিকে কারেন্ট যাবে, এইদিকে যাবে, তারপরে ওই দিকে আর যাবে না, এইদিকে যাবে না, কারণ কারেন্ট অফ। D1 ডায়োড ইজ অফ, কারণ এটা রিভার্স বায়াস কন্ডিশন আছে। নেগেটিভ হাফ সাইকেলে ওর ওখানে কোনো ভূমিকা নেই, এতে অফ কন্ডিশন থাকবে। এখানে ভোল্টেজ, এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ, এখানে রিভার্স কন্ডিশন। তো এখানে কি আছে, এখানে কারেন্ট এইদিকে গিয়ে লোডের অ্যাক্রসে কারেন্ট চলে আসবে, আবার গ্রাউন্ডে। তো লোডের অ্যাক্রসে আবার কারেন্ট এইদিকে গিয়ে আবার গ্রাউন্ড, এরকম। তার মানে এবারও আমি লোডের অ্যাক্রসেই কারেন্ট পাবো, উপর থেকে নিচের দিকে, সেম দিকে। তার মানে আবার এই দিক বরাবরই কারেন্ট পাবো। কার জন্য? এটা D1 এর জন্য, এটা D2 এর জন্য। D1 এর জন্য কারেন্ট এইদিকে যাবে, লোড দিয়ে পেরিয়ে আবার এখানে গ্রাউন্ডে আসে। আর D2 এর জন্য কি, এ যখন কন্ডাক্ট করবে, নেগেটিভ হাফ অফ দ্য সাইকেলের জন্য এ কন্ডাক্ট করবে, তখন এইদিকে কারেন্ট যাবে, ওইটা তখন অ্যাক্টিভ, মানে খোলা, ওপেন। তাহলে এইদিকে কারেন্ট যাবে, এইদিকে কারেন্ট গিয়ে লোডের অ্যাক্রসে কারেন্ট গিয়ে গ্রাউন্ডে আসবে। তো লোডের মধ্যে দিয়ে সবসময় উপর থেকে নিচের দিকে কারেন্ট, একবার এরকম, আবার এরকম কারেন্ট। তো এইটা দেখতে পাচ্ছি আমরা যে নেগেটিভ হাফ সাইকেল যেটা, সেটাকেও পজিটিভ করে দিয়েছে। তো এটা পুরোপুরি ডিসি হয়েছে, ফ্ল্যাকচুয়েটিং হয়েছে, বাট ইট ইজ ডিসি, এবং সবসময়ের জন্যই অন থাকছে সার্কিট।
তাই না, সবসময় জন্য অন থাকছে। এখন এর ফ্রিকোয়েন্সি কত, এর ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয়, টাইম পিরিয়ড বের করতে পারো 1/50 সেকেন্ড। আর এর কত, এর দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সিটা দ্বিগুণ, এর 50 হার্জ যদি হয় তাহলে এর হচ্ছে 2 × 50 হার্জ, দ্যাট ইজ 100 হার্জ ফ্রিকোয়েন্সি। আউটপুট ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে 100 হার্জ ফ্রিকোয়েন্সি। কেন, কারণ দেখতে পাচ্ছি জাস্ট একমুখী কারেন্টের ডিরেকশনটার কথা ভাবো, এটা ছিল রিভার্স কারেন্টের ডিরেকশন, এইদিকে যাওয়া, এইদিকে যাওয়া তারপরে এইদিকে ফেরত আসা। আর এখানে কি এইদিকে যাচ্ছে আবার ওইদিকে যাচ্ছে, ফেরত আসা নেই, ফেরত আসার সময় দিলে হবে না, ওইদিকে যাচ্ছে আবার ওইদিকে যাচ্ছে। আগেরটা ছিল এরকম 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 এরকম, এবার কি এরকম, তারপরে এরকম, আবার এরকম, আবার এরকম, এই ফিরে আসার ঘটনাটা নেই, এখানে শুরু তারপরে আবার ওখানে শুরু একই সময়ে, এখান থেকে আবার শুরু হওয়ার কথা, মানে এইটা হওয়ার পরে উল্টো দিকে যাওয়ার কথা, তারপরে আবার নতুন করে শুরু হওয়ার কথা, কিন্তু এটা তা না, এই জিনিসটা এখানে পাচ্ছি আমরা, তার মানে তাড়াতাড়ি হচ্ছে, এটা একটা যাচ্ছে আবার যাচ্ছে আবার যাচ্ছে আবার যাচ্ছে আবার যাচ্ছে, এমনটা নয় একবার গেল উল্টো দিকে আবার গেল উল্টো দিকে, এরকম কেস নয়, বারবার একই দিকে যাচ্ছে, তার মানে ফ্রিকোয়েন্সি বেড়েছে। ঠিক আছে, আমার কাছে দুটো, এটা একটা কী বলবো, একটা আমাদের সাপোজ একটা কিপ্যাড আছে, এটা একটা কিপ্যাড, তো এইখানটা লাঠি এখানটা লাঠি, দুটো লাঠি দিয়ে দুজন বাজাচ্ছে কিপ্যাডটা, তো এখানে কী বাজাচ্ছে, একবার বাম হাতের লাঠি বাজাবে, তারপরে ডান হাতের লাঠি বাজাবে, দুবার দুরকম বাজাবে, এটা জাস্ট টাচ করবে একটা শব্দ হবে, এটা তো আবার টাচ করবে আর একটা শব্দ হবে, তো তারা এরকমভাবে শব্দ করছে, একটা ঢিক ঠিক 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 করে শব্দ বানাচ্ছে এটাতে। আর এইটাতে কি, এটাতে এইটা নেই, এইটাই মারতে হবে বারবার, ঠিক 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 ঠিক, কারণ কি এটা বাড়ছে, এটা বাড়ছে, একটা লাঠি এখানে, এই লাঠিটা কভার পড়ছিল, এখানে পড়ছিল, তারপরে এখানে পড়ছিল, মাঝখানে অন্য লাঠি পড়ছিল, আর এইটা কি, এটা এখানে পড়বে, তারপরে ও একটুখানি পড়ে নয়, সঙ্গে সঙ্গে আবার ওখানে পড়বে, এবার এটা পড়বে, তার মানে ফ্রিকোয়েন্সি বাড়ছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে, ওয়ানে ট্রাফিক বাড়ছে, তার মানে কি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য আউটপুট। তার মানে টাইম পিরিয়ডে বের করতে পারো, টাইম পিরিয়ড হচ্ছে 1/100 সেকেন্ড, মিলি সেকেন্ডে বের করবে, অপশানে এমসিকিউতে মিলি সেকেন্ডে দেওয়া হতে পারে। তো এটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ার। এবার ফুল ওয়েভ রেকটিফায়ারের এই যে রিপল, এই যে এইটা এই রিপল, এই ঢেউগুলোকে কমানো যায়, এটাকে এরকম 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 করা যায়, কি করে, ফিল্টার সার্কিট দিয়ে। যদি একটা ফিল্টার সার্কিট আমি এখানে লাগিয়ে দিই তাহলে এই রিপিলগুলো সব মুছে যাবে, এরকম একটা হবে। তো সেই ডিসিটাকে আরও পারফেক্ট ডিসি করে ফিল্টার, তো তার ওয়ার্কিং আছে, আমি সেটা আজকে আর বলছি না, ওয়ার্কিংটা অন্য একদিন বলবো। বেশ, তাহলে আজকে এইটুকুই থাক, পরের দিন আমরা জেনার ডায়োড, অ্যাভালাঞ্চ ব্রেকডাউন আর এলইডি ফটো ডায়োড, এই চারটে নিয়ে আলোচনা করবো, আর ফিল্টার সার্কিট পারলে একটুখানি বলে দেবো। ঠিক আছে, ছেড়ে দিলাম।